জি, প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন প্লিজ। আমি আরিফা। আরিফা, বয়স তো 17.5। জি। শুরুর আগে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। তো আরিফা কোথা থেকে এসেছেন আপনি? আমি শরীয়তপুর থেকে এসেছি। শরীয়তপুর থেকে। আপনি কি আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শোনেন? হ্যাঁ, আমি ক্লাস 8 থেকে FM শোনা স্টার্ট করি, আর আচ্ছা। জীবন গল্প একদম শুরু থেকেই শুনি। কোনো ধরনের চেঞ্জ এসছে মানে লাইফে? কখনো কোনো কিছু কি শোনার পরে কোনো কিছু কি ফলো করতেন, বা আপনি শুনেন হ্যাঁ। কেন আসলে? শুনতে কেন, মানে রেগুলার শুনেছেন কেন? আমার কাছে ভালো লাগে এই জন্য, হয়তো বা একটা ভুল যেটা অন্য কেউ করেছে সেটার পরবর্তীতে আমি করব না, বা মনোবল যে জিনিসটা মানুষ খুব সহজেই হেরে যায়, আমার কাছে মনে হয় না খুব সহজে হেরে যাওয়া উচিত। তো এটা আপনি এই অনুষ্ঠান শুনেই মূলত পেয়েছেন। জি। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করতে চাই। আর আমি পুরো গল্প বলতে গিয়ে কখনো কখনো তুমি বলে ফেলবো, বিকজ ইউ আর মাচ ইয়াঙ্গার দেন মি। সো ক্যান স্টার্ট একেবারে যেখান থেকে বলতে ইচ্ছে করে। আমার জন্ম হয়েছিল ঢাকাতে। মা বাবা আমি আর ভাইয়া একসাথেই থাকতাম। আমি ছোটবেলা থেকে জেনে এসেছি আমার দাদা বাড়ি নানা বাড়ি দুটোই শরীয়তপুরে। জি। বেসিক্যালি দাদা বাড়ি ছিল পুরান ঢাকাতে। তো দাদার সাথে বাবার সম্পর্ক খারাপ থাকার কারণে কখনোই দাদা বাড়িতে যেয়ে ওঠা হয়নি। মানে জীবনে কখনোই যাওয়া হয়নি না, সেখানে? কখনোই না। আচ্ছা, মানে এই সম্পর্কটা খারাপের পেছনের কারণটা কি ছিল? পেছনে কারণ আমি বড় হওয়ার পরে যেটা জেনেছি যে আমার দাদা আরেকটা বিয়ে করেছিলেন, যেটা আমার বাবার পছন্দ ছিল না। আচ্ছা। So, সেই জন্য সে চলে এসেছিল। আচ্ছা। আর আরেকটা রিজন হচ্ছে দাদার কাছ থেকে আমার চাচারা যারা ছিলেন তারা জোর করে সব সম্পত্তি লিখে নিয়েছেন। ওকে। এই জন্য বাবা ওখানে আর যায়নি। আচ্ছা, তো এরপরে জানি মানে যাইনি। হ্যাঁ। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর। বেড়ে ওঠা ভালোই চলছিল। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতাম। মানে আপনি কি প্রথম সন্তান নাকি? না, ভাইয়া প্রথম সন্তান। তার মানে আপনারা এক ভাই এক বোন? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া যখন স্কুলে বাবা কি যেত, করতো? আমার বাবা গাড়ি চালাতো। বাবার ট্যাক্সি ক্যাব ছিল, Okay. সিএনজিও ছিল, একটা নিজের? বাবা চালাতো। নিজে? হ্যাঁ, হ্যাঁ। নিজের। ওকে। চলছিল সবকিছু ভালোই। আমি ভাইয়ার সাথে স্কুলে যেতাম। আমার পড়াশোনা খুব ভালো ছিল বলে আমাকে প্লেতে না ভর্তি করে নার্সারিতে ভর্তি করা হয়। আচ্ছা। তো টিচার আমাকে ভর্তি করতে চায়নি, বলল যে এত ছোট বাচ্চা পারবে না। তো তবুও আম্মু বলছে যে নার্সারিতে ভর্তি করেন, যদি সে না পারে তাকে নিচের ক্লাসে নামাই দিন। আমার নানা ভাইয়ের খুব ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসায় পড়ানোর। যখন আমি ক্লাস 1-এ উঠি তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, সেটাও ঢাকাতেই। সেখানেও পড়াশোনা খুব ভালো ছিল। আমি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসাতেই পড়ি। ক্লাস 5 পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার বাবা প্রায় সময় অসুস্থ থাকতেন, যে কারণে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যেত। বাবা অসুস্থ থাকার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে করতেও মাঝে মধ্যে সমস্যা হতো। লাইক প্রাইভেট পড়তে পারতাম না ঠিক মতো, বা আমাদের ঠিক মতো বাসায় বাজার করা হতো না। তবুও মা হচ্ছে একটা জিনিস বলতো সবসময়, যে না খেয়ে থাকবো কিন্তু কাউকে বুঝতে দিব না যে না খেয়ে আছি। So, তাতে হয়তো বা আত্মসম্মান বোধটা থাকে। যখন আমি ক্লাস 7-এ উঠলাম তখন আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যান। সে বেড রেস্টে ছিল, বিছানা থেকে উঠতে পারতো না। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মু ডিসাইড করে যে আম্মুকে কিছু একটা করতে হবে, আমাদের পড়াশোনাও কন্টিনিউ করাতে হবে। এই জন্য আম্মু সিদ্ধান্ত নেয় যে সে বাংলাদেশের বাইরে চলে যাবে। বাবার ইচ্ছে ছিল না, সে চায়নি যে আম্মু বাংলাদেশের বাইরে চলে যাক, ওখানে গিয়ে কিছু একটা করুক। আব্বুর ইচ্ছে ছিল সবসময় যে আমরা সবাই একসাথে থাকবো, যাই করি না কেন একসাথেই থাকবো। এরপর আম্মু বাবার বিরুদ্ধে গিয়েই তার পাসপোর্ট করে, ভিসার জন্য অ্যাপ্লাই করে, আর একটা সময় হয়েও যায়। তো আমার নানা মারা যায় 2012-এ আগস্টে। তো তখন আম্মুর প্রায় যাওয়ার ডেট চলে আসছে। কোথায়, কোন দেশে? জর্ডানে। জর্ডানে? হ্যাঁ। তখন তুমি ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ, আমি তখন ক্লাস 7-এ পড়ি। 2012-এর সেপ্টেম্বরের 17 তারিখে আম্মু বাংলাদেশ থেকে চলে যায়। এটা তোমার বাবার একেবারে অনুমতি? হ্যাঁ, কোনো আমার ইচ্ছে ছিল না। কি পেশায় যায় উনি তখন? হোম সার্ভেন্ট। হোম সার্ভেন্ট। কত সালের কথা বলছো? 2012। 2012। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ। তো যখন বাবা আম্মুকে যেতে দিতে চায়নি, তো আমরা যখন এখানে ছিলাম আম্মু তো ওখানে ছিল, মানে সে একটু খাপছাড়া ভাবে রয়ে গেছিল। সকালে কখন উঠছি, আমি স্কুলে যাচ্ছি কিনা, আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সে খুব একটা কেয়ার করতো না। সে যতটুকু সময় দিতে পারতো, কখনো আমাকে এসে জিজ্ঞেস করতো না যে তুমি খেয়েছো কিনা, পড়ছো কিনা। দেখা যেত আমি সকালবেলা স্কুলে যাচ্ছি, তো আগে যেমন আমি স্কুলে যাওয়ার সময় আম্মু আমাকে খাইয়ে দিত, আমি হাত দিয়ে খেতে পারতাম না। এখন আমাকে কেউ খাইয়ে দেওয়ার মতো নাই, বা আমাকে যে বলবে তুমি খেয়ে নাও এটা বলার মতো কেউ নাই। মানে ওই সময়টাতে যখন তোমার যখন মা আমি জর্ডানে চলে গেল। হ্যাঁ। আবার যখন আমি স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে যেদিন খালামুনি না আসতে পারতো আমাকে রান্না করতে হতো। এমন হতো যে রাতে আর সকালে দুটা রান্না করে রাখছি আমি রাতেই। ক্লাস 7-এ পড়া অবস্থায়? হ্যাঁ, তখন থেকেই। আচ্ছা। আমাদের রান্না করতে হতো।
ভাইয়া মাঝে মাঝে হেল্প করতো। তোমার ভাইয়া তখন কি করতো? ও তো তোমার চেয়ে বয়সে বড়। ভাইয়া বয়সে বড় হলেও আমরা একই ক্লাসে পড়তাম। কেন? ভাইয়া পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, যার জন্য ওকে নিচের ক্লাস নামায় দেওয়া হয়েছে। তোমার চেয়ে বয়সে কত বছরের বড় ছিল? 2 বছর। 2 বছর, ওকে। তো খারাপ লাগতো তখন, মনে হতো আম্মু থাকাটাই হয়তো বা অনেক বেশি ভালো ছিল, কারণ আম্মু থাকলে তো আমার কেয়ার করতো। বাবা কি তখনও বেড রেস্টে? না, তখন আবু টুকিটাকি কাজ করতে পারে, তবে খুব একটা না। আচ্ছা, মানে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন? হ্যাঁ, সব সময়ই নাকি সে অসুস্থ থাকতেন। ও, তার প্রেশার যে কোনো সময় ফল করতো, ওকে তার ডায়াবেটিস ছিল। ওকে। আমি একদিন আমার যখন পরীক্ষা চলে আসে, আমার টিচার বাসায় কমপ্লেন করে যে ও ঠিক মতো ক্লাসে পড়া দিতে পারছে না। তো আমার গার্ডিয়ান হিসেবে বাবাকে ডাকায়। বাবা যখন যায়, বাবাকে বলে যে সে আগে খুব ভালো ছিল স্টুডেন্ট, এখন সে নিয়মিত ক্লাসে পড়া দিতে পারছে না। তো তখন বাবা আর কি টিচারকে বলে ওর আম্মু তো এখন নাই, হয়তো বা সে থাকলে ওকে অন্যভাবে পড়াতো। তখন টিচার আমাকে একটু ভালোভাবে পড়ানো, মানে বোঝানোর চেষ্টা করে যে না, তুমি পড়ো, যেভাবে পারো পড়ো, ক্লাসের পড়াটা অন্তত ক্লাসে কভার করে ফেলো, যাতে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট না হয়। জি। আমার নানু এসে কয়েকদিন ছিল আমাদের সাথে, আমাদের টেক কেয়ার করেছে আম্মু যাওয়ার পর। আমার যখন পরীক্ষা চলে আসে, তখন তো আমার পক্ষে রান্না করা পসিবল ছিল না। তো আমার খালামুনিকে নিয়ে আসে গ্রাম থেকে। আমার ছোট খালামুনি তখনও বিয়ে হয়নি, সে আমাদের বাসায় এসে স্টে করে, সে পড়াশোনা করতো না। তো রান্না টান্না করতো, আমার সাথে স্কুলে যেত, আমাকে পরীক্ষা দিয়ে আবার নিয়ে আসতো। কোচিংয়ে যেতাম, তখনও সে আমাকে দিয়ে আসতো। আমাদের তখন একটা রুমের বাসা ছিল আম্মু চলে যাওয়ার পরে। মানে তোমরা সবাই মিলে একটা রুমেই থাকতা? হ্যাঁ, একটা রুমের বাসা ছিল তখন। যেহেতু আম্মু চলে গেছে, এখন 2 রুমের দরকার হয় না। ওকে। যখন খালামুনি আসছে, তখন আমার খুব আনইজি ফিল হতো, একটা বেড কিভাবে শেয়ার করবো আমরা সবাই। তো আমি আর খালামুনি নিচে ঘুমাতাম, ভাই আর আব্বু উপরে থাকতো। তো আমার পরীক্ষা শেষ হওয়ার পরে বাবাই ডিসাইড করে যে এভাবে তো আসলে হচ্ছে না, ওদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। তো আম্মু, বাবা, নানু সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা নানু বাড়িতে চলে যাব, ওখানেই থাকবো, ওখানেই পড়বো। তখন তোমরা ঢাকাতে? হ্যাঁ, তখন আমরা ঢাকাতে। 2013-এ আমি ভাইয়া দুজনে গ্রামে চলে যাই নানুর বাসায়। তো সেখানে স্কুলে ভর্তি হই। যাওয়ার পরেই না, নানুর বাড়ি কোথায় ছিল? নানুর বাড়িটা শরীয়তপুরে ছিল। শরীয়তপুরে, ওকে। তো শরীয়তপুরে যাওয়ার পরে ওখানকার একটা স্কুলে ভর্তি হই। স্কুলে অনেক পরিচিত মানুষ ছিল, আশেপাশের যত কাজিনরা ছিল ওরাও পড়তো। তো ওখানে যাওয়ার পরে একটা একটা করে সবাই ছড়াতে থাকে, ওর মা তো বিদেশে থাকে। আমি এই ব্যাপারগুলো সবসময় হাইড করে আসতাম, না আমি কাউকে বলবো না যে আমার মা বাইরে থাকে। আমি কেন তোমার এই পারসেপশনটা কেন? না, আমার কাছে খারাপ লাগতো বলতে যে আমার মা আমার সাথে থাকেন না, সে বাইরে থাকেন। আমার কাছে খারাপ, মানে তোমার মা বিদেশে থাকেন, এই বিদেশে থাকা ব্যাপারটা খারাপ লাগতো, নাকি তোমার মা তোমার সঙ্গে থাকে না এটা খারাপ লাগতো? আমার সাথে থাকে না এটাই আমার কাছে বেশি খারাপ লাগতো। আর বিদেশে যে থাকে না এটা বলতে খারাপ লাগতো, কারণ বললে ভাববে কি যে ও কি যেন হয়েছে, এই জন্য মেবি বিদেশে থাকে। এটা তুমি জানলে কিভাবে? মানে এটা তুমি, কারণ তোমার তো বয়স অনেক অল্প, ক্লাস 7-এ পড়ো। আমি যখন নানু বাড়িতে গেলাম, তো যাওয়ার পরে বলতো আশেপাশের মানুষ, হ্যাঁ ওর মা বিদেশে থাকে, এই মেয়ে তো মানুষ হবে না, এই ছেলে তো মানুষ হবে না। তো আমার মনে হতো আমি যদি আমার কোনো ফ্রেন্ডের কাছে গিয়েও এই ব্যাপারটা শেয়ার করি, সবাই হয়তো এটাই বলবে, না ও তো একটু অন্যরকম, ওর মা তো থাকে না কাছে, ওকে কে কিভাবে কিছু শিখাবে। ওকে, তো তার মানে তুমি সারাউন্ডিং থেকে মোটামুটি বুঝতে পারছো যে তোমাদের এই বিষয়টাকে পরিবেশ ভালোভাবে দেখছে না। আচ্ছা, তো তারপর থেকেই তোমার কাছে বিষয়টা আনইজি লাগতো। হ্যাঁ, তোমার মা কি টাকা পয়সা পাঠাতো তখন? হ্যাঁ, পাঠাতো, প্রতি মাসে টাকা আমার পয়সা। স্যালারি তখন খুবই কম ছিল, জাস্ট কোনো রকম চলে যেত আমাদের। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো তারপর। আমরা যে নানু বাড়িতে থাকছি, এই ব্যাপারগুলো আমার মামা মামি এরা সবাই একটু অপছন্দ করতো। তারা চাইতো না আমরা এখানে থাকি, বারবার বলতো ঢাকাতে থাকলে কি সমস্যা হতো, এখানে কেন থাকছে। যেটা হতো যে নানু 1 মাসের জন্য ঢাকায় চলে আসছিল, তখন বাসায় আমি, ছোট খালামুনি, আব্বু, ভাইয়া 4 জন ছিলাম। একদিন যখন আমি আসলাম স্কুল থেকে, তখন এসে আমি দেখলাম যে আমার বাবা আর আমার খালামুনি আমাকে দেখে দুজন আলাদা হয়ে যায়। তো ব্যাপারটা দেখে আমার কাছে খুব আনইজি ফিল হয় যে কেন তারা এইভাবে কেন থাকবে। এই ব্যাপারগুলো আমি সহ আমার ভাইয়াও বেশ কয়েকবার নোটিস করে। তো ওর কাছে মেবি বিষয়গুলো খারাপ লাগছে। কোন ক্লাসে পড়ো তখন তুমি? আমি তখন ক্লাস 8-এ পড়ি, 2013-এ। তো এই বিষয়গুলো যে খারাপ লাগতো, এগুলো কি মানে কারোর সাথে তোমরা আলোচনা করতে যে এটা নিয়ে বাবাকে কিছু বলা উচিত বা বাবাকে সরাসরি কিছু বলা উচিত? না, আমি বাবাকে যথেষ্ট ভয় পেতাম, বলতে পারতাম। তোমার ভাইয়ার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? তখন পর্যন্ত ভালো ছিল। তো তোমরা দুজন মিলে কি ডিসকাস করতে যে এই বিষয়টা আমাদের ভালো লাগছে না, সুতরাং একটু বলা উচিত? আমি দেখলে আমি কখনো ওর কাছে বলতাম না। ওকে,
আর ও দেখলে আমাকে কখনো বলতো না, এগুলো আসলে পরে জানা হয়েছে যে না ও ঠিক আছে। এগুলো নোটিস করছে। ঠিক আছে, বুঝতে পারছি, দুজনেই সেপারেটলি আলাদা আলাদা ভাবে বিষয়গুলো নোটিস করছো। হ্যাঁ, তোমার মায়ের সাথে তোমাদের সম্পর্ক কথা হতো ওই সময়টাতে, রেগুলার ফোনে কথা হতো? আম্মু তোমার প্রতিদিন আম্মুকে call বলতা দিত। বিষয়গুলো যে আম্মু না, এরকম তখন হচ্ছে? পর্যন্ত আম্মুকে কিছু বলিনি। তো তোমাদের তো বলতে কেউ না করেনি, তোমরা বলনি কেন? ভয় লাগতো হয়তো বা এটা নিয়ে কোনো একটা ঝামেলা ঝামেলা হবে। তৈরি হবে। ওকে, ভাইয়া রাগ করে বাসা থেকে চলে যায়, 7 মাসের জন্য চলে যায়। আমরা তাকে কি নিয়ে খুঁজে রাগ পাই করে? না। কি নিয়ে রাগ করে? এই ব্যাপারগুলো সে দেখতো, তার কাছে খুব খারাপ লাগতো। সে তো আমার চাইতে 2 বছরের বড়, একটু হলেও বুঝে আমার চাইতে। আচ্ছা, আমরা তাকে অনেক খুঁজেছি, পাইনি। না তোমার ভাই যে 7 মাসের জন্য গেল, সে কি তার মার সঙ্গে যোগাযোগ করতো ওই না, সময়টাতে? কারোর সাথে যোগাযোগ করতো না সেই সময়টাতে। তো আম্মুকে যখন ভাইয়ার কথাটা বলা হয়, আম্মুকে প্রায় 1 মাসের মতো হাইড করা হয়। আম্মু যখন কল দিয়ে বলতো যে ভাইয়াকে দেওয়ার কথা, তো আমরা দিতে পারতাম না, কারণ ভাইয়া তো ছিল না। বলা হতো যে না এখানে গেছে ওখানে গেছে। তো আম্মুকে যখন বলা হলো যে ভাইয়া নাই, সে প্রচন্ড কান্না করে। তো বারবার জানতে চাচ্ছিল কেন সে চলে গেছে, কারণ কি ছিল। সে বারবার নানুকে প্রশ্ন করছিল যে কেন চলে গেল, আমি তো তাকে কোনো কিছুর অভাব দেইনি, তো কেন সে গেল। কারো কাছে আসলে কোনো রিজন ছিল না। আমি তখন পর্যন্ত আম্মুকে বলতে পারছিলাম না যে হয়তো বা এই ব্যাপারগুলো ওর কাছে খারাপ লাগছিল, এজন্য ও চলে গেছে। তো আমি আমার পড়াশোনাটা তখন পর্যন্ত কন্টিনিউ করছি। এর মাঝখানে আমার খালামুনি, ছোট খালামুনির বিয়ে ঠিক হয়। তুমি তখন ক্লাস 8-এ? হ্যাঁ, আমি তখনও ক্লাস 8-এ পড়ি। ওকে, বিয়ে ঠিক হওয়ার পরে তার বিয়েটা ভালোভাবে মিটে গেল, সবাই ছিল। তো খালামুনির বিয়েতে আমার মামাকে কিছুটা ঋণ করতে হয়, মানে সব মিলে পরিবারের অবস্থাটাও তখন খুব একটা ভালো ছিল না। এরপর আমি জেএসসি পরীক্ষা যখন দিব, রেজিস্ট্রেশন করা শেষ, সেই মুহূর্তে একদিন রাতে প্রায় 12টার পর আমাদের কাছে একটা কল আসে। তো নানুর ফোনে কলটা আসে। কল আসার পর নানু রিসিভ করে দেখে যে ভাইয়া কথা বলতেছে। ওকে, মানে ওর ভয়েসটা তো চিনতো। তো কথা বলার পর নানু হুট করে ভয় পেয়ে আমার কাছে কল দিয়ে দিছে যে এতদিন পরে সে কোত্থেকে কল দিল, কিভাবে আসলো। তো ভাইয়া আমার সাথে কথা বলতেছে, মানে তার বিহেভটা পুরো চেঞ্জ হয়ে গেছে। লাইক আগে সবাই ওকে খুব ভদ্র বলতো, আমি খুব বদমেজাজি ছিলাম, এই জন্য আমাকে কেউ খুব একটা পছন্দ করতো না, বাট ভাইয়াকে সবাই অনেক বেশি ভালোবাসতো। তো এখন ওর সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে সবকিছু কেমন যেন চেঞ্জ, ওর কথাবার্তা, আচরণ। আর সে আমাকে তখন একটা কথা বলছিল যে আমি এখন সিগারেট খাচ্ছি, এই হ্যাবিটটা তার কখনোই ছিল না। এটা বলার পরে আমি ফোনটা কেটে দিছি ভয়ে, যে এটা কি আসলে আমার ভাই, সে তো আমার সাথে এই ধরনের কথা কখনো বলেনি। ভয় পেয়ে কেটে দেওয়ার পরে নানু আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো আমি বললাম যে ও আমাকে বলতেছে ও সিগারেট খাচ্ছে। এটা বলার পরে সে আবার কল দেয়, কল দিয়ে কথা বলে। তো নানু তখন জিজ্ঞেস করে আব্বুর কাছে কল দিচ্ছে কিনা বা আম্মুর সাথে কথা হয়েছে কিনা। তো তখন ও বললো যে আম্মুর তো নাম্বার নাই আমার কাছে, বাট আব্বুর সাথে কথা হয়েছে। আব্বু বলছে যে কালকে আব্বুর ওখানে যেতে, আমি কালকে ওখানে যাব। তো ও আসলো। কয়েকদিন সে ঢাকাতে ছিল, আমার মেজো খালামুনির ওখানে ছিল। তারপর তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয়। তখনও সবকিছু ভালোই চলছে। আমার না কিন্তু তোমরা জিজ্ঞেস করলে না তুমি কোথায় ছিলা হ্যাঁ, এতদিন জিজ্ঞেস যাবত, কি করছে। কেন সিগারেট খেয়েছো, কি প্রবলেম, কি হচ্ছে? সে বলতো যে তার কাছে ভালো লাগেনি, তার পড়াশোনা ভালো লাগতো না, এই জন্য সে চলে গিয়েছিল। আচ্ছা। এক্স্যাক্ট রিজনটা সে তখন পর্যন্ত বলেনি কাউকে। ওকে, কারণ বাসায় আসার পরে সে জানে যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, ওই ব্যাপারগুলো এখন পর্যন্ত কেউ জানে না, এজন্য সেও বিষয়টা এড়িয়ে যায়। তো আবার যখন পরীক্ষা কাছে আসে, আমার মামারা সবাই একদিন বাড়িতে আসে। আসার পরে আমি শুনছি যে আমাকে দূরে রেখে তারা সবাই কিছু একটা নিয়ে ডিসকাস করছে, আমাকে ব্যাপারগুলো জানতে দিচ্ছে না। আমার পরীক্ষা যখন চলে আসছে তার 2 দিন আগে আমি ঘুমিয়ে পড়ছি। আমি তখন ছোট খালামুনির সাথেই ঘুমাই। আমি আর খালামুনি ঘুমানোর পরে রাত 2টা বাজে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচুর এফএম শুনতাম, মিডনাইট পর্যন্ত এফএম শুনতাম। তো শুনতে শুনতে ঘুমায় পড়তাম। সেদিন এফএমটা শোনা হয়নি, মামারা সবাই বাসায় ছিল, এই জন্য 2টা বাজে যখন আমার ঘুম ভেঙে যায়, আমি তখন বাইরে খুব শাউট শুনতে পারি যে সবাই খুব চিল্লাচিল্লি করছে আর বলছিল আমার নাম নিয়ে যে ওকে তো এখানে রাখা যাবে না, ওকে এখানে রাখলে আমরা কেউ এই বাড়িতে আসবো না। আমার বড় মামিও বলছিল যে ও কেন এখানে থাকবে, এত কিছুর পরেও আপনি ওকে এখানে রাখতে চান। এগুলো আমার নানুকে বলার পরে নানু জাস্ট বলছিল যে আমি ওকে ফেলতে পারবো না, আমি ওকে কোথায় রাখবো, ও কার কাছে গিয়ে থাকবে, আমি ওকে আমার সাথেই রাখবো। যখন আমি এই কথাগুলো শুনছিলাম আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি জানতে চাচ্ছিলাম যে কি এমন হয়েছে যার কারণে তারা আমাকে এই কথাগুলো বলতেছে যে আমাকে এখানে রাখবে না। পরীক্ষার আগের দিন রাতে আবার শুনতে পেলাম যে আমার বাবার সাথে আমার ছোট খালামুনির অ্যাফেয়ার ছিল। আমি যখন এই কথাগুলো শুনলাম আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। মানে এটা নিয়ে রাতের বেলা গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ, এটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। এটা তোমার খালামুনির বিয়ের পরে? হ্যাঁ, খালামুনির বিয়ের 3 থেকে 4 মাস পরেই। আস্তে আস্তে জানতে পারলাম যে তোমার বাবা তখন কোথায় ওই সময়? বাবা তখন ঢাকাতে। আচ্ছা, সে তখন ঢাকাতেই ছিল, ঢাকাতেই থাকতো।
তো যখন এগুলো হয়, এই কথাগুলো যখন হচ্ছিল, তখন খালামণি নানুর বাসায় ছিল। তার হাজবেন্ডের সাথে তার তখন ঝামেলা চলছিল। এই ব্যাপারগুলো নাকি আরও প্রায় 2 মাস আগে থেকে কথাবার্তা হচ্ছিল, কিন্তু এইভাবে না। তখন পর্যন্ত খুব একটা কেউ জানতো না। বড় মামার বাসায় নাকি ছোট খালামণির হাজবেন্ড বেড়াতে চায়, সেখানে গিয়ে সে মামা আর মামির সাথে এই কথাগুলো শেয়ার করে যে এরকম এরকম একটা কিছু হয়েছে। যখন আমাকে এগুলো বলা হয়, আমাকে একদম আমার নানু সামনাসামনি বলছিল যে তোর বাবাকে আমরা এত ভালো জানতাম, তোর বাবা এই কাজটা কিভাবে করলো। আমি তখন পড়ছিলাম, আমার পরীক্ষা পরের দিন। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছিল, আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা এমন কিছু একটা করতে পারে। আর এখন যে এই ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, যেখানে আমার আম্মু আমার খালামণিকে অনেক বেশি আদর করতো, তার জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং আম্মুই দিত। আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তো এগুলো ঠিক আছে, আম্মুর সাথে আমার তখন পর্যন্ত কথা হয়নি। আমি যে আম্মুকে ফোন দিয়ে বলবো যে মা এগুলো তো ঘটছে, তুমি কি কিছু জানো কি না, সেই সুযোগটাও আমি পাইনি। পরের দিন আমার পরীক্ষা, আমার প্রথম পরীক্ষার দিন। বাবা মার কাছে তো সবাই দোয়া চায়, যদি দূরে থাকে তাও দোয়া চায়। আম্মুর সাথে কথা বলতে পারিনি, কিন্তু আব্বুকে আমি কল দিলাম। কল দেওয়ার পরে আমার বাবার প্রথম প্রশ্ন ছিল, তুমি কার সাথে থাকতে চাও, তোমার আম্মুর সাথে নাকি আমার সাথে? তো আমার আসলে অনেক খারাপ লাগে, আমি তো দোয়া চাওয়ার জন্য আব্বুর কাছে কল দিছিলাম। এইরকম কোনো একটা প্রশ্ন আমি আশা করিনি। আমি তখন কিছু বলিনি, কলটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে পরীক্ষা দিতে গেলাম। এক্সাম হলে গিয়ে আমি লিখতে পারছি না, মানে আমার বারবার মনে হচ্ছে এসব কি হচ্ছে আমার চারপাশটায়। সব কিছু তো খুব ভালো ছিল, গোছানো ছিল, এগুলো কেন হচ্ছে? আমার বাংলা পরীক্ষাটা খুব খারাপ হয়। তো পরীক্ষা যখন দিয়ে আসছিলাম, আমি তো খুব কান্না করছিলাম। আমার 2টা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল স্কুলে, তো ওরা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না কেন করতেছি, সব কিছু তো ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? তো আমি তখন শুধু এইটুকু বলছিলাম যে আমার মামারা চায় না আমি আর নানু বাড়িতে থাকি, কিন্তু আমি এখান থেকে গিয়ে কোথায় থাকবো, আমার তো Okay. কারোর সাথে থাকার মতো জায়গা নেই। তো বলতেছে কেন, আঙ্কেল আছে না, আঙ্কেলের কাছে গিয়ে থাক, তোর তো এটা আরো ভালো একটা অপশন, ঢাকায় গিয়ে পড়তে পারবি, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। তো আমি বললাম যে না, এটা পসিবল না, যেহেতু এখানে থাকা স্টার্ট করছি, আমি চাই এখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে। আর নানু যতটা আদর করে এতটা আদর কেউ আমাকে করবে না। আমি পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে তখন এই ব্যাপারগুলো নিয়ে গন্ডগোল হচ্ছে। তো নানু তখন মামাদেরকে বলল যে ওকে যদি তোরা এখানে না রাখিস, আমিও এখানে থাকবো না। আর তোর যদি ইচ্ছা হয়, আমার বড় মামাকে বলছে যে তোর যদি ইচ্ছে হয় তুই আমাকে খাবারের কোনো টাকা টুকা দিস না, আমার লাগবে না, আমি এভাবেই চলতে পারবো, যা আসে জমি থেকে সেটা দিয়ে চলতে পারবো। তো নানুর সাপোর্টটা আমার মনে হয় তখন সবচেয়ে বেশি কাজে লেগেছে মেন্টালি স্ট্রং থাকার জন্য। আম্মুর সাথে আমি ব্যাপারটা প্রথম শেয়ার করি আমার বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরে। আম্মু নাকি এই ব্যাপারগুলো শুনেছে, যখন থেকে কথা হচ্ছে তখন থেকেই শুনেছে, কিন্তু সে আমাকে কিছু বুঝতে দেয়নি। আর এটা নিয়ে বাবার সাথেও তার খুব ঝামেলা হয়েছে। যেটা হতো যে এই ব্যাপারের পরে বাবা আমাকে ফোন দিত না, আমি বাবার সাথে কথা না বলে থাকতে পারতাম না। আমি নিজের থেকেই তাকে দিনে 4 থেকে 5 বার কল দিতাম, কিন্তু সে রেসপন্স করতো না। কল রিসিভ করলেও বলতো যে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলি। এরপর আমি ক্লাস 9-এ ভর্তি হলাম, জেএসসি রেজাল্ট পাবলিশড হলো। রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তবুও আম্মু কোনো রকম খুশি ছিল। আর তখন থেকে আসলে স্টার্ট হয় আমার উপর সবার যে একটা প্রেশার। আমি কারো বাসায় গেলেই প্রথম প্রশ্ন হতো, তুই কিছু জানতি না, তুই কি কিছু দেখিস নাই, এগুলো যে ঘটছে একদিনেই ঘটে গেল, তোর কি কখনো চোখে পড়ে নাই? তখন কিছু বলার ছিল না আমার, আমি ওখান থেকে চলে আসতাম। এরপর থেকে আশেপাশের মানুষগুলোর সাথে আমি কথা বলা খুব কমিয়ে দিই, কারো বাসায় যেতাম না, সবাইকে অ্যাভয়েড করা স্টার্ট করে দিই যে না, আমি আমার মতো করে থাকবো, কাউকে লাগবে না। যখন ক্লাস 9-এ ভর্তি হলাম, ক্লাসে পারফরমেন্স ভালো থাকার কারণে টিচাররা আমাকে খুব আদর করতো, সবাই চিনতো। একদিন তখন ফেব্রুয়ারি ছিল, আমি করিডোরে দাঁড়ানো ছিলাম স্কুলে, আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল। তো আমাদের স্কুলে কলেজও আছে। তো হঠাৎ করে কলেজের ভাইয়েরা যখন যাচ্ছিল, আমার একটা ফ্রেন্ড বলছিল, একটা ছেলেকে দেখিয়ে বলছিল যে এই ছেলেটা তো খুব সুন্দর, আমার খুব ইচ্ছে করে এর সাথে প্রেম করতে, যদি আমাকে বলতো আমি এক পায়ে রাজি হয়ে যেতাম। তো আমি হেসে দিচ্ছি, আমি কিছু বলি নাই, বলছি ছেলেটা এতটাও সুন্দর না যে তার সাথে প্রেম করতে হবে। এই কথাটা বলার পরে সে আমাকে বলছে যে তুমি জাস্ট ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাও। বলছি আমি যদি এখন হুট করে গিয়ে তাকে বলি যে ভাই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো, সে তো আমাকে একটা চড় দিয়ে দিবে, পিচ্চি মেয়ে কোত্থেকে আসছে ফ্রেন্ডশিপ করতে। এটা বলার পরে সে বলতেছে আমি তোমাকে ফোন নাম্বার কালেক্ট করে দিব এনিহাও, বাট তোমার ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাতে হবে, যদি তুমি না পারো তুমি স্কুলে আসবে না। লাইক একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে। তো আমি বললাম ওকে ফাইন, তুমি যদি আমাকে নাম্বার কালেক্ট করে দিতে পারো আমি দেখবো বাকিটা কিভাবে কি করা যায়। তখন পর্যন্ত আমার কোনো পার্সোনাল ফোন ছিল না।
তো প্রায় 1 মাস পরে সে আমাকে একদিন মেসেজে একটা নাম্বার দিল, আর তার নামটা আমি এখানে বলতে চাচ্ছি না। তো নামটাও সাথে লিখে দিছিল যে এটা ওর নাম্বার। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কিভাবে কালেক্ট করছো, বললো যে আমার একটা ফ্রেন্ড আছে তার কাছ থেকে কালেক্ট করে দিছি। কোন ক্লাসে পড়ো তখন তুমি? তখন আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ো। তোমার ভাই কি তোমার সঙ্গে থাকে? না, ভাইয়া তখন ঢাকাতে থাকতো, ঢাকাতে আব্বুর সাথে। বাবার সঙ্গে থাকতো? হ্যাঁ। তুমি থাকতো তোমার নানুর সঙ্গে? হ্যাঁ। আচ্ছা। তো আমি সেদিন রাতেই একটা মেসেজ দিই, মেসেজ ওই দেওয়ার ছেলেটাকে? পরে হ্যাঁ ছেলেটাকে মেসেজ দিই। ছেলেটা কি তোমাদের স্কুলের কলেজ সেকশনে পড়তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। সে তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। তুমি তখন ক্লাস 9-এ? হ্যাঁ। হুম। তো মেসেজ দেওয়ার পরে সে রিপ্লাই দেয়, সাথে সাথেই রিপ্লাই দেয়, জিজ্ঞেস করে কে। তো আমি আমার পরিচয়টা গোপন রেখেই তার সাথে কথা বলছিলাম। জি। আমি যখন তাকে মেসেজ দিছি তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তো তাকে মেসেজ দিছি, সে রিপ্লাই দিছে। তার আগে তুমি আমাকে একটু বলো, সেটা হচ্ছে যে আমি এখান থেকে আবার শুনবো তোমার কাছে, কিন্তু এটা নিয়ে তোমার বাবার সঙ্গে তোমার যোগাযোগ হতো, তোমার বাবা বিষয়টাকে ডিনাই করতো, মানে তোমার সঙ্গে কথা বলতে চাইতো না। বিষয়টা এরকম ছিল যে বাবা তোমাকে যে প্রশ্নটা করেছিল যে তুমি কার সঙ্গে থাকবা, বাবার সঙ্গে থাকবা নাকি ওখানে থাকবা, সেটার সিদ্ধান্ত আসলে এসে পায়নি, বা তুমি বাবার সঙ্গে থাকছো না এই কারণে বাবা তোমার উপর রাগ করেছিল, বিষয়টা কিরকম? না, বিষয়টা এমন না, বাবা আসলে চাইতোই না, সে আমাদেরকে দূরে সরাতে চাচ্ছিল আস্তে আস্তে, সে চাচ্ছিল তার মতো করে আলাদা থাকতে। আচ্ছা। আর আম্মুও চাইতো না যে আমি বাবার সাথে কথা বলি বা বাবার সাথে সম্পর্ক রাখি। আর ভাইয়া থাকতো, ওর তো ঢাকায় থেকে আবার পড়াশোনা করা স্টার্ট করে দিছে, ওর ওখানে থাকার মতো খুব একটা জায়গা ছিল না, তো এই জন্য ও বাবার সাথে থেকেই পড়াশোনাটা করতো। তুমি এই ঘটনা ঘটার পরে মার সঙ্গে কি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হলো? মা কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল এই বিষয়গুলো নিয়ে? আম্মু আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আমি যখন পরীক্ষা দিয়ে আসার পর আম্মুর সাথে কথা বললাম, আমার খুব মন খারাপ ছিল, হ্যাঁ। পরীক্ষা তো ভালো হয়নি, হ্যাঁ। তার উপর বাসায় এত কথা হচ্ছে। তো আম্মুকে আমি বললাম যে মা আমার পরীক্ষা ভালো হয়নি। জিজ্ঞেস করলো কেন, আমি বললাম বাসায় এরকম এরকম কথা হচ্ছে, তারা আমাকে এখানে রাখতে চাচ্ছে না, কারণটাও বললাম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকদিন থাকো, পরীক্ষাটা দাও, তারপর দেখা যাবে কি হয়। তো ওই ছেলেটাকে আমি যখন মেসেজ দিই তখন আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে ইনফর্ম করলাম যে আমি তোকে মেসেজ দিছি। আমার ফ্রেন্ড যার কাছ থেকে ফোন নাম্বারটা এনে দিছে তাকে সাথে সাথে বলে দিছে যে তাকে তো মেসেজ দিছে, সে তো রিপ্লাই দিছে। এটা বলার পরে সেই ছেলেটা আবার এই ছেলেটাকে নক করে মেসেজে যে তুমি কার সাথে কথা বলতেছো মেসেজে, আমি কিন্তু জানি। তো তখন আর কি তাকে জিজ্ঞেস করে নাম বলো, কার সাথে কথা বলতেছি, কে আমাকে মেসেজ করছে, তার অ্যাড্রেস দাও। তো আমি একটা মিথ্যা অ্যাড্রেস দিয়ে তো পরিচয়টা স্টার্ট করি, সে সেই অ্যাড্রেসটাই বলে, সেও জানতো না আসলে আমি কে। তো আমার হচ্ছে জাস্ট ফ্রেন্ডশিপ করাটা একটা ইস্যু ছিল, আর কিছু ছিল না। আমি ফ্রেন্ডশিপ করার পর তার সাথে কথা বলা বন্ধ করে দিব, এরকম কিছু একটা প্ল্যান ছিল। তোমাদের যে ফ্রেন্ডশিপের জায়গা থেকে আমি আবারও ফিরি, কিন্তু তার আগে আমাকে একটু বলো, তোমাদের বাবার সাথে মার যে দূরত্ব বা সেপারেট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেখানে যেই ব্যক্তিটি মানে তোমার আন্টি, তো সেখানে ওনার যে 3 মাস পরে যে প্রবলেমটা হলো বিয়ের পরে, ওনার অবস্থা কি দাঁড়ালো ওই ঘটনার পরে? উনি তখন নানুর বাসাতেই থাকতো, আমাদের সাথেই থাকতো, কিন্তু আমি খালামুনির সাথে কথা বলতাম না। কথা বলতে না তুমি? উনি ওই বাসাতে থাকতো কেন? ওনার শ্বশুর বাড়ি কি সমস্যা হচ্ছিল ওখানে ওনাদের থাকতে? তো তখন ডিভোর্স হয়ে গেছে। ও ডিভোর্স হয়ে যায় তখন এই ঘটনার প্রেক্ষাপটে? ডিভোর্স হয়ে যায়। তো সে মেসেজ করতো, দেন আমি তাকে বললাম যে আমি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। এটা করার পরে বললো ওকে ফাইন, প্রবলেম নাই। তো আমি যখন স্কুলে যেতাম দেখা গেছে আগে তো তাকে আমরা ওভাবে কোনো কিছু বলতাম না, এখন যখন ফ্রেন্ডরা একসাথে হচ্ছি, কিছু একটা বলছি বা তাকে দেখে হাসছি, এই ব্যাপারগুলো সে বুঝতে পারতো। আর তখন সে ধরে নিছে যে হ্যাঁ এই সার্কেলটার মধ্যে থেকে কেউ একজন হচ্ছে আমি। তো একদিন আমি বিকেলে গিয়ে তাকে কল দিলাম, তখন মাত্র 1 সপ্তাহের মতো তার সাথে আমার কথা হয়েছে। কল দেওয়ার পরে সে বলতেছে আমি তো আপনাকে চিনি। বললাম বলেন আমি কে? বলছে না আমি আপনাকে চিনি, কালকে স্কুলে যান তখন বলবো যে আপনি কে। আমরা যখন স্কুলে গেলাম যেটা হতো যে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম, আর আমাদের ক্লাসের সামনে দিয়ে তাদের ক্লাসে তাদের যেতে হতো। আর সে যখন ওখান দিয়ে যাচ্ছিল হঠাৎ করে আমাদের দিকে খুব রাগী একটা ভঙ্গিতে তাকালো, মানে সে বুঝালো যে হ্যাঁ সে আমাকে চিনে। তো আমরা কিছু বলিনি, সবাই একরকম করেই হাসছি। এরপর আবার বাসায় আসলাম, দেন আমি তাকে বললাম আপনি তো আমাকে খুঁজে বের করতে পারলেন না। তো এটা বলার পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো খুঁজে বের করতে পারিনি, আমি ব্যর্থ, আপনি একটা কাজ করবেন, কালকে যখন স্কুলে যাবেন স্কুলের মেইন গেটের সামনে ব্লু বল পেন হাতে দাঁড়ায় থাকবেন। তো স্কুলে যাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো হুট করে আমার একটা ফ্রেন্ড বলে ওঠে আমরা সবাই ব্লু বল পেন হাতে দাঁড়ায় থাকবো, সো দেখবো সে কিভাবে খুঁজে বের করতে পারে। স্কুল গেটে গেলাম, সেখানে সবাই একটা করে ব্লু বল পেন হাতে দাঁড়ায় আছি। তো সে আর তার সাথে তার একটা ফ্রেন্ড ছিল, দুজন এসে মানে হতভম্ব হয়ে যায়, সবার হাতে ব্লু বল পেন, কোনটা আসলে ওই মেয়েটা। তো এটা ভেবে তারা আর কি চলে যায়, একটু লজ্জাও পায় যে আসলে খুঁজে বের করতে পারেনি।
তো চলে যাওয়ার পরে বাসায় গিয়ে সে আমাকে জিজ্ঞেস করে যে আপনি এবার আপনার পরিচয়টা দিতে পারেন। তো আমি আমার নাম বললাম, আমার ডাকনাম হচ্ছে মিম, বাসা আমাকে সবাই মিম ডাকে। বাসা কোথায় সেটাও জিজ্ঞেস করে, তো আমি নানু বাসার অ্যাড্রেসটা দিই। আসলে পরিচয় দিয়ে জানতে পারি সে আমার কাজিনের ফ্রেন্ড, তারা একসাথে স্কুলে পড়াশোনা করে আসছে আর খুব ভালো ফ্রেন্ড। এটা জানার পরে সে আমার কাজিনকে জিজ্ঞেস করে এই নামের কি তোদের ওখানে কোনো মেয়ে আছে? বললো হ্যাঁ আছে তো। সে যেটা করে আমার নানু বাসার কাছে এসে আমাকে একটা মেসেজ দেয় যে আপনি একটু বের হন। আমার নানু বাসার কাছেই নদী ছিল, তো আমাকে বললো নদীর ওখানে যেতে। আমি আমার একটা মামাতো বোনকে নিয়ে ওখানে যাই। আমার ওই বোনটার সাথে আমি সবকিছু শেয়ার করতাম। তো ওকে নিয়ে ওখানে যাওয়ার পরে আমি ভাবছি মেবি সামনের দিকে একটা রাস্তা আছে, সেখান দিয়ে আসবে। তারা যে অলরেডি এসে পড়ছে এটা আমি জানতাম না। আমি দাঁড়াইছিলাম, সে আমার পেছনে দাঁড়ায় আমাকে ফোনে কল দিছে। তখন পর্যন্ত নানুর ফোনটা আমি ইউজ করি। তো ফোনে কল দেওয়ার পরে আমি কলটা কেটে সামনের দিকে তাকায় আছি, হ্যাঁ আসবে তো, ওই দিক থেকে আসবে। তো সে যখন আমাকে ডাক দিল পেছন থেকে, আমি ঘুরে দেখি সে, আমি অবাক হয়ে গেছি। পরে ওখান থেকে চলে আসি, তার সাথে তখনও কোনো কথা বলিনি। চলে আসার পরে অনেকবার মেসেজ দিল আরেকবার চাওয়ার জন্য। তো আসলে আমি ভয় পেতাম খুব, আমার যে চাচাতো মামারা ছিল সে যদি দেখে ফেলে বা কেউ যদি দেখে এটা নিয়ে কিছু একটা হয়ে যাবে। এমনিতেই তো বাসায় এত ঝামেলা আমাকে নিয়ে, আমাকে তারা এখানে রাখতে চাচ্ছে না। আমি ভয় পেয়ে ওখান থেকে চলে আসার পরে নানু আসলে আমাকে খাবার জন্য রাখছিল অনেকক্ষণ যাবত, আমি আসছিলাম, নানু ওখানে দাঁড়িয়েছিলাম। পরে চলে এসে খেতে বসছি, সে তো ননস্টপলি আমাকে মেসেজ দিয়েই যাচ্ছে আরেকবার যাওয়ার জন্য, আমি আর যাইনি। তো সেদিন রাতে কথা হলো, আমি অনেক রাত পর্যন্ত এফএম শুনতাম, সেদিনও শুনছিলাম। সে তখন থেকে আর কি খুব কেয়ার করা স্টার্ট করলো, লাইক এত রাত পর্যন্ত এফএম শোনা ভালো না, ঘুমিয়ে পড়েন, পরদিন আপনাকে ক্লাসে যেতে হবে, গিয়ে ক্লাসের মধ্যে ঘুমাবেন, টিচার তো বকা দিবে। এরপর 2 মাসের মতো ভালোই চলছিল। হঠাৎ করে সে যেটা করা স্টার্ট করে, আমি যদি তাকে মেসেজ না দিই বা আমি যদি তার সাথে কথা না বলি, কোনো অকেশনে যদি আমি তাকে উইশ না করি, সে খুব রেগে যায়। আচ্ছা, তখন 14 এপ্রিল চলে আসছে, পহেলা বৈশাখ। আমি পহেলা বৈশাখে তাকে মেসেজ করিনি, আমার মনে ছিল না। তো পরদিন সকালবেলা আমি উইশ করার পরে সে খুব রাউড বিহেভ করা স্টার্ট করলো যে কেন তাকে আমি উইশ করি নাই, আমি মেবি তাকে পছন্দ করছি না, সে যে আমার সাথে কথা বলে এটা এখন আমার কাছে বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি বললাম না এমন কিছু তো না, আমি জাস্ট এমনিতে ভুলে গেছিলাম, এই জন্য আর উইশ করা হয়নি। সেটা নিয়ে সে অনেক রাগ দেখিয়ে আমার সাথে কথা বলা অফ করে দেয়। সো আমি ব্যাপারটা মেনে নিই, আচ্ছা ঠিক আছে, কথা না বলতেছে, আমার তো এমন আহামরি কিছু না যে তার সাথে আমার কথা বলতেই হবে। So, এবার যেটা সে করা স্টার্ট করলো, আমি যখন স্কুলে যেতাম তার যত মেয়ে ফ্রেন্ড ছিল ক্লাসে, আমার সামনে এনে তাদের দিয়ে খুব কথা বলতো, লাইক আমরাও দাঁড়ায় আছি, তারাও দাঁড়ায় আছে, আমাদের সামনে খুব কথা বলতেছে, হাসাহাসি করতেছে। বা আমি যদি আমার অফ পিরিয়ড যখন থাকতো, তখন বাইরে যখন দাঁড়ায় থাকতাম, সে আমার সামনে দিয়ে যেত, তার কোনো একটা মেয়ে ফ্রেন্ডের হাত ধরে যেত। মানে সামহাও এটা বুঝতে পারছেন যে আপনাকে নোটিস করছে কোনো না কোনো ভাবে। হ্যাঁ, নোটিস করছে, আর সে চাচ্ছে আমি একটু জেলাস ফিল করি। ওকে, কিন্তু আমি এমনটা করিনি, আমার কাছে খারাপ লাগতো না। আমি যেটা করা স্টার্ট করলাম যে আমার ক্লাসে যত ছেলে ফ্রেন্ড ছিল তাদের সাথে আমি খুব একটা কখনোই কথা বলতাম না, বাট তখন থেকে কথা বলা স্টার্ট করলাম। তার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা যখন চলে আসে, আমি যেই সিমটা, আমার একটা সিম ছিল, নানুর ফোন থেকে মেসেজ দিলে তো জেনে যাবে বা কোনোভাবে যদি নানু জেনে যায় এই ভয়টাও পেতাম, এজন্য একটা সিম কার্ড নিয়েছিলাম। সেই সিম কার্ডটা আমি অফ করে দিই যখন সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এনিহাও সে আমার নানুর নাম্বারটা কালেক্ট করে, আমার নানুর ফোনে সে একটাই মেসেজ দেয়, জাস্ট আমাকে বলে ওই সিমটা ওপেন করতে। তো আমি ভাবলাম এতদিন পর মেসেজ দিল, ওকে সিমটা ওপেন করে দেখি। সিমটা ওপেন করার পর 200টা মেসেজ আসে, অনেক সরি লেখা, অনেক কিছু লেখা। তো আমি তখনও রিপ্লাই দেইনি। আচ্ছা, আমাদের গ্রুপ ক্লাসগুলো যে হতো সেগুলো তাদের কলেজ সেকশনেই হতো। তাদের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে গ্রুপ ক্লাস করতাম। তো সেদিন তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল কৃষি শিক্ষার, তারা ওখানে পরীক্ষা দিচ্ছে। আমরা যে রুমে গিয়ে ক্লাস করছি সেই রুমের বাইরেই ব্যালকনিতে তারা বসে পরীক্ষা দিচ্ছে টিচারের কাছে। তো তার পরীক্ষা শেষ হওয়ার পরে সে একদম এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে ক্লাসের বাইরে থাকলেও আমাকে দেখা যায়। আমার কাছে খারাপ লাগছিল যে কেন আমাকে এভাবে দেখছে, কেন এভাবে নোটিস করছে। আমি ওখান থেকে সরে সামনে গিয়ে বসি। তো সেদিন ক্লাসটা কন্টিনিউ করার পরে আমি আমার ফ্রেন্ডগুলোর সাথে ডিসকাস করলাম যে সে তো আমাকে এতবার সরি বলেছে, তো আমি কি তাকে রিপ্লাই দিব কিনা। তো বলতেছে আচ্ছা দাও, বাসায় গিয়ে কথা বলো, গিয়ে দেখো কি বলতে চায়। তো আমি বাসায় গিয়ে তাকে মেসেজ দেই, দেওয়ার পরে আবার সব কিছু নর্মাল হয়। সে অনেকবার সরি বলার পরে আবার কথা বলা স্টার্ট করি। আমাদের ফোনে খুব কম কথা হতো, হয়তো 2 সপ্তাহে একবার ফোনে কথা হতো, বেশিরভাগ সময়টা মেসেজে কথা বলতাম।
2-3 দিন যাওয়ার পরে আমি একদিন বলি যে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখন মেসেজ করতে পারবো না, আমার খারাপ লাগতেছে। সে তখন আমাকে একটা মেসেজ পাঠায় যে বাসা তো খুব কাছে, আমি কি আসবো, দেখে যাবো? বলছি না, আপনার আসার দরকার নেই, আপনি কেন আসবেন? তো সে বলতেছে ওকে ফাইন, আমি মেসেজ করতেছি, যদি খারাপ লাগে তখন বলবেন যে হ্যাঁ খারাপ লাগতেছে। আর এর মাঝখানে সে আরেকটা টেক্সট করে যে আমি আপনার মাথায় হাত বুলাই দিয়ে আপনি ঘুমায় যান। তো ব্যাপারটা একটু আমার কাছে অন্যরকম লাগে, হঠাৎ করে এই কথাটা সে আমাকে কেন বলবে। দেন আমি আবার পরের দিন স্কুলে গেলাম, স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করলাম, সে তো এগুলো বলতেছে। তো ওরা এমন একটা ভাব নিয়ে আমাকে একটা কথা বললো, এই ছেলে তোমাকে প্রপোজ করবে? জীবনেও না, এটা তো জাস্ট সে এমনিই বলে ফেলছে কথার প্রসঙ্গে। আমি বললাম আচ্ছা আমি কি দেখতে এতটাই খারাপ, এতটাই কুৎসিত যে আমাকে সে প্রপোজ করতে পারবে না? বাসায় চলে আসি, আবারও তার সাথে কথা বলা স্টার্ট করি। তো একদিন হুট করে সে আমাকে রাতে প্রপোজ করে বসে। তো করার পরে আমি সেদিন এটা কি তাকে বললাম, এসএমএস এর মাধ্যমেই করে নাকি হ্যাঁ মেসেজে। মেসেজই করে? আচ্ছা। তো সে যখন প্রপোজ করে আমি তাকে না করে দিই, রিফিউজ করে দিই। করার পরে সে বললো ওকে ফাইন, তুমি যদি সময় নিতে চাও সময় নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই, আর আমি জোর করছি না, আমার জোর করার দরকারও হবে না। তখন থেকে সে যেটা করলো, কলেজে আসা কমিয়ে দিল। সে চেষ্টা করছিল ট্রান্সফার হওয়ার অন্য কোনো কলেজে, সেটার জন্য অ্যাপ্লাই করেছে। তো আমার সাথেও তার খুব কম দেখা হতো। একদিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সো আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা ছিলাম। তো সেদিন যখন আমি আসছি তার সাথে আমার রাস্তায় দেখা হয়, সেও একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা ছিল। তো দিন বাসায় আসার পরে মানে বলতেছে হ্যাঁ আজকে তো ম্যাচিং হয়ে গেছে ড্রেসেও। বললাম ম্যাচিং হয়ে গেছে, এটা তো আহামরি কিছু হয়নি, ম্যাচিং হলেই কি আর না হলেই কি। তো সে বলতেছিল যে হ্যাঁ আপনি মেবি আমার মেসেজে বিরক্ত হচ্ছেন, আমি আর মেসেজ করবো না। বললাম ওকে ফাইন, মেসেজ করার দরকার নাই। তবুও করতো, হঠাৎ করে 2-1টা মেসেজ করতো, আবার করতে করতে কথাও হতো অনেকক্ষণ পর্যন্ত। এর মাঝখানে যেটা হয় যে কোনোভাবে আমার নানু বুঝতে পারে ব্যাপারটা যে না ও কিছু একটার মধ্যে আছে, কারোর মানে সাথে আপনি কথা কিছু একটার বলতেছে। মধ্যে ফলিং হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, নানু আমাকে একদিন জিজ্ঞেস করে তুমি কি কারোর সাথে কথা বলো? আমি আসলে এই প্রশ্নটার জন্য তখনও প্রস্তুত ছিলাম না। আমি বললাম না তো, আমি কারোর সাথে কথা বলি না, সবকিছু ঠিক আছে। তো যেটা হয় যে সে আমাকে একদিন রাতে বলল সে বাংলাদেশের বাইরে চলে যাওয়ার জন্য ট্রাই করতেছে, চলে যাবে, পড়াশোনা আর করবে না, এখানে স্টপ থাকবে। তো এটা বলার পরে আমার খারাপ লাগে যে কেন চলে যাবে, এখানেই থাকতো, পড়াশোনা করতো, কথা তো হচ্ছিলই, ফিল করতেছিলাম কিছু একটা হয়তো বা হচ্ছে। আর যেটা হতো, আমার তো খুব একটা ফ্রেন্ড ছিল না, আমার সবসময় লোনলি ফিল হতো যে আমার সাথে কথা বলার মতো কেউ নাই, আমাকে কেয়ার করার মতো কেউ নাই, আমি কোথাও গেলে আমার সাথে ঘুরতে যাওয়ার মতো কেউ নাই। তো একদিন রাতে সে আমাকে বললো তার পাসপোর্ট হয়ে গেছে, এখন সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সে চলে যাবে। ছেলেটার নাম কি ছিল? ওকে আমি মুশি বলে ডাকতাম। ঠিক আছে, ইউ ক্যান কল হিয়ার মুশি, নো প্রবলেম। হ্যাঁ, Okay. তো বিদেশ কেন যাচ্ছে? তার পড়তে ভালো লাগে না, এই জন্য সে চলে যাবে। ওকে। তো একদিন সে বললো যে সবকিছু ডান, এখন সে চলে যাবে, শুধু ডেটটা আসা বাকি। তো সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত কথা বলছি। তো সে আমাকে সেদিন একটা কথা বলছিল যে আজকের পরে হয়তো আর কখনো কথা হবে না, কারণ 2-1 দিনের মধ্যে তো আমি চলে যাব, এই কয়েকদিন অনেক ব্যস্তও থাকবো, সারাদিন তো আর মেসেজ করা পসিবল না, যেহেতু আমরা ফোনে কথা বলি না। তো আমি মেনে নিলাম, আচ্ছা ফাইন। তো সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতে বলতে আমি তার প্রতি অনেক বেশি উইক হয়ে গেছিলাম, কথা না বলে থাকতে পারতাম না, কথা বলতেই হতো, সেটা মেসেজের থ্রুতেই হোক বা ফোনের থ্রুতেই হোক। তো ওই দিন রাতে আমি তাকে সে আমাকে প্রপোজ করেছিল, সেটার অ্যান্সার দিয়ে দিই যে না আই কান্ট লিভ উইদাউট ইউ, আমার লাগবেই আপনাকে, আমার আপনার সাথে কথা বলা লাগবেই, আমি থাকতে পারবো না এইভাবে। তো সে বললো আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তো আমি তাকে খুব রিকোয়েস্ট করি বাংলাদেশের বাইরে না যাওয়ার জন্য। তো তাকে আমি যেতে না করার পরে সে বললো আচ্ছা আমি বাসায় কথা বলে দেখি, যেহেতু আমি সবার ছোট, আর আমার বড় আমার বোনরা আছে, আমার দুলাভাইরা আছে, তাদের সাথে আমি কথা বলে দেন তোমাকে জানাবো। তো 2 দিন পরে সে বললো ওকে ফাইন, আমি যাচ্ছি না, আমি পড়াশোনাটা কন্টিনিউ করব। তো এর মাঝখানে বাসায় প্রবলেমগুলো চলছিল, আব্বু টোটালি আমাদের সাথে যোগাযোগ করা অফ করে দিছে, খুবই রেয়ার তার সাথে আমার কথা হতো। ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করতাম সে কেমন আছে, ঠিক মতো খাচ্ছে কিনা। তো ভাইয়ার কাছ থেকে আপডেট পেতাম বলে বাবাকে আমিও কল করা অফ করে দিই, যেহেতু সে আমাকে ওভাবে কথা বলতে চায় না আমার সাথে, একটু এড়িয়ে চলছিল। তার মুশির সাথে আমি আমার ফ্যামিলির ব্যাপারগুলো তখন পর্যন্ত শেয়ার করিনি, আমি ভয় পেতাম যদি আমি এগুলো বলার পরে সে আমার সাথে রিলেশনটা না রাখে, এই ভয়গুলো কাজ করতো বলে আমি কখনো তার কাছে বলিনি।
আর সেও কখনো আমাকে জিজ্ঞেস করেনি আমি নানু বাড়িতে কেন থাকি। হুম হুম ক্লাস 9টা এভাবে পার হয়ে গেল। আমি যখন ক্লাস 10-এ উঠলাম হুম তখন আমার আম্মু বাংলাদেশে আসেন। হুম তো আম্মু যখন বাংলাদেশে আসেন আমাকে বলা হয় যে আম্মু বাংলাদেশে আসবেন, ভাইয়া তাকে রিসিভ করতে যায়। হুম। আম্মু আমার ছোট মামার বাসায় উঠে, আচ্ছা। মামার বাসা ঢাকাতেই ছিল। হুম। তো আমি আর নানু গ্রাম থেকে ঢাকাতে যাই। যখন ঢাকাতে যাব তখন নানুর হাতে টাকা ছিল না। হুম তো আমি টিউশন পড়াতাম, জি। আমার 2টা কাজিনকে পড়াতাম। মানে আমি এতটা খুশি ছিলাম আম্মুকে দেখবো যে আমি সেই টাকাগুলো সব নানুকে দিয়ে দিছি, বলতেছি এটা দিয়ে আমরা ঢাকায় যাব, আম্মুর জন্য কিছু একটা কিনবো, এতদিন পর সে আসতেছে। তো আমি যখন ঢাকায় যাই, আমি গিয়ে আমার বড় মামার বাসাতে উঠি হুম নানু সহ। আম্মু আসে ভাইয়ার সাথে। হুম আম্মু যখন আসে সে আমাকে ওভাবে না খেয়াল করেনি, মানে সে চিনতে পারতেছিল না। সে কত ভাবতেছিল বছর পরে আসলো বলো তো? আম্মু প্রায় 2.5 বছর। 2.5 বছর পরে। আচ্ছা। তো আমি অনেক রোগা হয়ে গেছিলাম, খুব কালো হয়ে গেছিলাম। সে ওভাবে আমাকে বুঝতেই পারেনি যে এটাই আমি হব। হুম হুম সে একটু অবাক হয়ে গেছে আমাকে দেখে। তো এটা বলার পরে আমি হেসে দিছি। তো আম্মু আমাকে জড়ায় ধরলো, হাঁকটাক করলো। যেদিন প্রথম 2 বছর থেকে 2.5 বছর পর আমি আম্মুর সাথে শুলাম রাতে, অনেক গল্প করলাম এতদিন কি হয়েছে। আম্মুর সাথে অনেক গল্প করার পরে পরের দিন আমরা শপিং করতে যাই মামি সহ। সেখান থেকে আমরা শপিং টপিং করে বাসায় আসি। তো আর কি সব ধরনের কথাই তখন পর্যন্ত বাসায় হয়। হুম হুম খালামুনির সাথে বাবার ওই অ্যাফেয়ারটার কথাও তখন হচ্ছিল। তো আম্মুকে মামা অনেক দোষারোপ করছিল। আম্মু বলতেছিল আসলে আমার কিছু করার নেই, এটা আমার ভাগ্যে ছিল, এই জন্য হয়ে গেছে, এখন আমি কি করতে পারি। হুম। বাট আমি চাই আমি আমার ছেলে মেয়ে নিয়ে সবসময় একসাথে থাকবো, সুখে থাকবো। আচ্ছা। আর আমি কোনো বিয়েও করব না। এই ডিসিশনটা আম্মু তখনই নেয়। আর তখন থেকে আমি ঠিক করি যে জীবনে যাই করি না কেন, যত বড়ই হই না কেন, আম্মুর জন্য করব প্রত্যেকটা জিনিস। আর তার জন্য হলেও আমাকে এমন একটা লেভেলে গিয়ে দাঁড়াতে হবে, স্ট্যাবলিশ হতেই হবে, যাতে মানুষ আমাকে কোনো কিছু না বলতে পারে বা আমার মাকে কোনো কিছু না বলতে পারে। যখন ক্লাস 10 উঠলাম তখন আম্মু আমার সাথে গ্রামে চলে আসে নানু বাসায়। নানু বাসায় তো তখন আমি আর নানুই থাকতাম, কারণ আমার ছোট খালামণির তখন আরেকটা বিয়ে হয়ে গেছে। হুম হুম হুম। তো খালামণির বিয়ে হয়ে যাওয়ার পর খালামণি শ্বশুর বাড়িতে থাকে, জি। আমি নানু আম্মু একসাথে থাকতাম। আস্তে আস্তে অনেক মাস থাকার পরে আম্মু ডিসাইড করে আম্মু আর যাবে না জর্ডান, সে অন্য কোথাও যাওয়ার ট্রাই করবে। হুম হুম ভাইয়াও ছিল, ভাইয়াও থাকতো আমাদের সাথে, সে ঢাকাতে পড়তো, তখন আসতো। ভাইয়ের সাথে না আমার খুব ঝগড়া হতে লাগলো, তখন ও আমাকে সহ্য করতে পারতো না। আম্মু আমাকে প্রচন্ড আদর করতো এই জন্য। আচ্ছা। তো ওর সাথে জেলাসি করার কারণে ঝগড়াটাও অনেক বেশি হতো, তো সম্পর্কটাও আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমি ওর সাথে খুব একটা কথা বলতাম না, কারণ কথা বলতে গেলেই সে রেগে যায়, আমার সাথে ঝগড়া করে। এরপর সাথেও আমার কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। কথা বলার প্রসঙ্গে আমি একদিন ওকে বলি যে আমার আম্মু তো আগে বাংলাদেশের বাইরে থাকতো, আম্মু এখন বাংলাদেশে এসেছে। হুম তো বলছে আচ্ছা ঠিক আছে। এরপরে একদিন আম্মুকে দেখতে চাইলো। হুম ওদের বাসার খুব কাছে আমার একটা নানু বাড়ি ছিল। আমি সেখানে বেড়াতে যাওয়ার পরে সেদিন প্রথম ও আম্মুকে দেখে। ওদিন ওভাবেই যায়। যাওয়ার পর একদিন আমার নানু কথা প্রসঙ্গে আম্মুকে বলে, মানে নানু কিভাবে যেন জেনে ফেলে যে আমার কারোর সাথে একটা সম্পর্ক চলছে। আমি ঘুমিয়েছিলাম, মাঝরাতে নানু কথাটা আম্মুকে বলেছে। আমার পুরোপুরি তখনও ঘুম আসেনি, আমি শুনছিলাম নানু কি বলে, কিন্তু আমি তখন কিছু বলিনি। আর নানু ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। হুম হুম ও তো নানু যখন কথাগুলো বলতেছে, আম্মু বলতেছে যে আপনি কিভাবে জানেন, আপনি কি দেখছেন নাকি, আপনি তো মানুষের কাছ থেকে শুনছেন। মানে আমার মা চায় না আমি কারো কাছে ছোট হই। তার যদি আমাকে বকা দেওয়ার লাগে বা কিছু বলার লাগে, সে আমাকে আলাদা বলবে, তাও কারো সামনে বলবে না। হুম আম্মু বারবার বলতেছিল আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে সে কারোর সাথে রিলেশনে আছে, বা আপনি তো দেখেন নাই, আপনি এগুলা কেন বলবেন। আর যেটা হয়েছে হয়েছে, ও যদি করেও থাকে আমি সেটা নিয়ে ওর সাথে কথা বলবো, আপনি এই ব্যাপারগুলো অ্যাটলিস্ট বাইরে কাউকে বলবেন না। তো পরদিন আম্মু হঠাৎ করে বিকেলে আমাকে একা ডেকে নিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি কারোর সাথে ফোনে কথা বলো। তো আমি আসলে দ্বিধায় পড়ে গেছিলাম, আমি আম্মুকে বলবো কি বলবো না, বা আদতেও বলা উচিত হবে কিনা। তখন আমার মাথার মধ্যে কাজ করলো, এখন তো সবকিছু বলতেই আম্মু, তার সাথে আমার ফ্রেন্ডলি হওয়া উচিত, জি। ফ্র্যাঙ্কলি তাকে সবকিছু বলা উচিত। জি। তো আমি তখন আম্মুকে বললাম যে হ্যাঁ মা এটা সত্যি। তো আমাকে তখন নাম জিজ্ঞেস করলো, নাম বললাম, বাসা কোথায় সেটা জিজ্ঞেস করলো, ওইটাও বললাম, কি করে তা জিজ্ঞেস করলো, সেটাও বললাম। আমার এসএসসি পরীক্ষা যখন কাছে চলে আসলো, তো তখন একদিন রাতে আমার খুব মন খারাপ ছিল। আমি এফএম শুনছিলাম। তো আমার মা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো পড়া না রেখে, এফএম কেন শুনছো। তো আমি বললাম যে তুমি একটু শোনো, তোমার ভালো লাগবে। তো সেই সময়টা থেকে আমি আর আম্মু মিডনাইটে যেই শোগুলো হতো
বা রাতে যেই শোগুলো হতো সেগুলো একটা ইয়ারফোন ভাগ করে শুনতাম। মার আম্মুও সঙ্গে? শুনতো, আমিও শুনতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে। আম্মুর এটা একটা নেশার মতো হয়ে যায়, সে প্রতিদিন শুনতো, আমাকে শুনতে নিতে দিত না। আমি যখন শুনতে যেতাম তখন বলতো যাও গিয়ে পড়তে বসো, তোমার শোনা লাগবে না, তুমি বাচ্চা মানুষ, এগুলো শুনে কি করবা। ওকে। আমি পড়তে বসতাম, আবার লুকিয়ে লুকিয়ে নানুর ফোন থেকেও শুনতাম। আম্মু একটা কাজ করলো, আমাকে নানুর ফোন ধরতে একদম নিষেধ করে দিল। মানে সে চাচ্ছিল আমিও একটু এইসব সম্পর্ক থেকে দূরে থাকি, পড়াশোনায় ইনভলভ হয়ে যাই। এই কারণে নানুর ফোনটা ধরতে বারণ করছে, আর নানু আমাকে তার ফোনটা ধরতে দিত না। আর আমি তো নানুর ফোন থেকেই মেসেজ করতাম, তখন কি করব এই জন্য টেনশনে পড়ে গিয়ে আম্মুর ফোন থেকেই লুকিয়ে লুকিয়ে একটু একটু মেসেজ করতাম, লুকিয়ে লুকিয়ে একটু একটু ফোনে কথা বলতাম। ও আমাকে সব সময় রিকোয়েস্ট করতো দেখা করার জন্য, কিন্তু আমি বাসার সবাইকে ভয় পেতাম বলে দেখা করতাম না, কখনোই করতাম না। যতটুকু দেখা হতো, আমি যদি স্কুলে যেতাম কখনো সামনে পড়ে গেলে দেখা হতো, এছাড়া দেখা হতো না। একদিন তার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমাকে একটা গিফট দেয়, তো সেটা আমি যখন বাসায় নিয়ে এসে আলমারিতে রেখে দিছি, আম্মু যখন আলমারিটা খুলছে সেটা সে দেখে ফেলছে। তো তার কথা হচ্ছে, আমি তো তোমাকে টাকা দিই নাই, তুমি এটা কোত্থেকে পাইছো, আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এটা কে দিল। আমি তখন আম্মুকে বললাম, বলার পরে বলতেছে ওকে ফাইন, গিফট নিয়ে আসছো ভালো কথা, এটা তো এখন রিটার্ন করতে পারবো না, করলেও হয়তো সে এটা নিবে না। এরপর থেকে তুমি কখনো তার কাছ থেকে কোনো গিফট আনবে না, কোনো কিচ্ছু আনবে না, আমি যদি দেখি তুমি আনছো তো তোমাকে মার দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আনবো না। আমার মা আমাকে একটা কথা বলছিল ওই দিন, যে এমন কিছু করো না যাতে সেও খারাপ থাকে তুমিও খারাপ থাকো, বা আমার মতোই তোমার সাথে কিছু একটা ঘটে। জি। তখন থেকে না এই ব্যাপারগুলো আমাকে খুব টাচ করা স্টার্ট করলো। আমার মনে হতে থাকলো, হ্যাঁ আমার যদি বিয়ে হয়, বিয়ের পরে যদি আম্মুর মতো কিছু একটা আমার সাথে ঘটে, আমারও যদি সেপারেশন হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, এই ব্যাপারগুলো খুব বেশি টাচ করতো আমাকে। তবুও রিলেশনশিপটা আমি কন্টিনিউ করছিলাম। পরীক্ষার একদম আগ দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্যাপারগুলো শেয়ার করি, আমার ফ্যামিলিতে যা যা ঘটছে সব কিছু বলি, এক্সেপ্ট আব্বুর সাথে খালামুনির অ্যাফেয়ারটা বাদ দিই। এইটুকু স্কিপ করে পুরো ঘটনাটা বলি যে তাদের মাঝখানে একটা সম্পর্ক ছিল, যার কারণে আম্মুর সাথে আব্বুর সেপারেশন হয়ে গেছে। তো তখন সে প্রথমবার এটা জানতে পারে, তো সে আমাকে তখন খুব সান্ত্বনা দেয়, কয়েকদিন খুব কেয়ার করা স্টার্ট করে, বাট তারপর থেকে সে আমাকে অ্যাভয়েড করা স্টার্ট করে দেয়। আমার সাথে কথা বলতো না, আমি কল দিলে কল কেটে দিত, আমি মেসেজ দিলে রিপ্লাই দিত না। তো আমার পরীক্ষা চলে আসছে বিধায় আমিও ওইগুলোকে একটু সাইডে রেখে দিলাম, আমি আমার মতো করে পড়াশোনা করতে লাগলাম। পরীক্ষা দেওয়ার পরে 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে ছিল, সেদিন সে আমাকে একটা মেসেজ দিল। এই পরীক্ষা চলাকালীন তার সাথে আমার কোনো কথা হয়নি, তো মেসেজ দেওয়ার পরে শুধু সেই দিনটাই কথা হয়েছে রাতে মেসেজে। তো এর মাঝখানে আমার ভাইয়া পড়াশোনা টোটালি ছেড়ে দিছে বলে আম্মু ডিসাইড করে যে ওকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিবে। আমার আঙ্কেল থাকে মালয়েশিয়া, তো তার সাথে কথা বলে ভাইয়াকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়। তখন আমার পরীক্ষা চলছে, আমার একটু মন খারাপও ছিল, ভাইয়া চলে গেছে। তো এটা নিয়ে ওর সাথে আমার মাঝে মাঝে কথা হতো যে ভাইয়া চলে গেছে, এখন তো কারোর সাথে আমি ঝগড়াও করতে পারি না, গল্প করার মতো কেউ নাই, সো খারাপ লাগে, আর আমি একদম একা হয়ে গেছি। পরীক্ষা বলে কোনো ফ্রেন্ডও আমাকে সময় দিতে পারে না, কারোর সাথে কথাও হয় না। তো সে একটু কোম্পানি দিত আমাকে, যতটুকু পারতো দিত। আচ্ছা। তো আমার যেদিন রেজাল্ট পাবলিশড হয় সেদিন সবার প্রথমে ওই আমাকে আমার রেজাল্টটা জানায়। তো আম্মুর ফোনে কল দিছে, তো আম্মু ভাবছে আমার কোনো ফ্রেন্ড মেবি, আম্মু আমাকে দিয়ে দিছে। তো আমি যখন বললাম আমার রেজাল্ট পাবলিশড হয়েছে আম্মু, সিজিপিএ এত, তো আম্মু বলতেছে কে কল দিছে। তো এখন তো বলতে পারতেছি না সে কল দিছে। তো আম্মু জিজ্ঞেস করতেছে তোমার ফ্রেন্ড কল দিছে, তোমার ফ্রেন্ডের রেজাল্ট দেয়নি? বলছি না, ওর রেজাল্ট এখনো পাইনি। তো রেজাল্ট পাবলিশড হওয়ার পরে ডিসাইড করতেছিল সবাই আমাকে কোথায় রাখবে, কোথায় ভর্তি করবে। আমার ইচ্ছে ছিল ঢাকায় ব্যাক করার, ঢাকাতেই পড়ার, বাট আম্মু চাচ্ছিল না, কারণ থাকা খাওয়ার একটা প্রবলেম হবে, আর সে মেয়েদের কোনো হোস্টেলেও আমাকে রাখবে না। মানে গ্রামের মানুষের একটা ধারণা হচ্ছে হোস্টেলে থাকা মানেই মেয়েরা খারাপ হয়ে যায়। শরীয়তপুরে একটা মহিলা কলেজ আছে, সেখানে আমাকে ভর্তি করা হয় আমার একদম অনিচ্ছার বাইরে, আম্মু সবকিছু করে। তো ওখানে আমি যখন ভর্তি হই, বাসা থেকে কলেজে যেতে প্রায় 1 ঘন্টা লাগতো, বাট অনেকটা জার্নি করতে হতো। সো আম্মু চাচ্ছিল না যে আমি বাসায় থাকি, আর মামারাও অনেক কিছু বলতো, মামুনি অনেক কিছু বলতো, আমার বড় মামি যে, এজন্য কেউ চাচ্ছিল না যে আমি বাসায় থেকে পড়ি। আমাদের কলেজের একটা হোস্টেল আছে, তো আম্মু আমাদের যে হোস্টেল সুপার ছিল তার সাথে কথা বলে আমাকে ওখানে ভর্তি করে দেয়। আমি প্রথম 1 মাস বাসা থেকে কলেজটা কন্টিনিউ করি, এরপরে হোস্টেলে উঠে যাই। আমার যখন রেজাল্ট পাবলিশড হয় আর আমি কলেজে ভর্তি হব, তার 2 দিন আগেই আম্মু আবার জর্ডানে চলে যায়। ওকে।
তো চলে যাওয়ার পরে আমি 1 মাস কলেজ থেকে বাসায় যাতায়াত করতাম। পরে যখন আমি চলে গেলাম তো আম্মু নানুর সাথে কথা বললো, মানে মামারা চাচ্ছিল যে নানু ঢাকায় চলে যাক, নানু ঢাকায় গেলে নানুকে তারা দেখবে, কিন্তু যদি নানু এখানে থাকে নানুকে তারা খাবার টাবার কোনো কিছু দিবে না। সো আম্মু নানুর সাথে একদিন কথা বললো, কথা বলে জিজ্ঞেস করলো আপনি কি চান, আপনি যদি চান ঢাকায় যেতে আপনি যেতে পারেন, কিন্তু যদি এখানে থাকেন আপনার সব দায়িত্ব আমি নিব, ওটা আপনার ভাবা লাগবে না। তো নানু ডিসাইড করলো যে সে গ্রামেই থাকবে, সে ঢাকাতে মামাদের বাসায় যাবে না। আম্মুই তখন থেকে নানুর দেখাশোনাটা করে আসতেছে। আমি কলেজে ভর্তি হয়ে গেলাম 2016 ডিসেম্বরে স্কাউট ক্যাম্প হয়, আমাদের কলেজ থেকে স্কাউট ক্যাম্পে যাওয়া হয়। তো আমরা মোট 16 জন গেছিলাম। তো ওখানে গিয়ে রোভার মুডে আমাদের কলেজ থেকে যে 8 জন সিলেক্ট করা হয় সেই 8 জনের মাঝখানে আমিও ছিলাম। তো রোভার মুডে গিয়ে আমাদের পাশের তাঁবুতেই কিছু ছেলেরাও ছিল, মেয়েরাও ছিল। তো আমি একদিন, ওরা আমাদের কাছ থেকে একটা পানির পট নিছে, তো সেটা আনার জন্য যখন ওদের তাঁবুর ভেতরে যাই, একটা ছেলে ওখানে শোয়া ছিল। তো সে কিছু একটা বলছে, আমি ওটা শুনিনি, আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব, এর মাঝখানে সাথে টোটালি আমার কথা অফ হয়ে যায়। আমরা কোরবানির ঈদের পরে একবার দেখা করছিলাম, তো যেদিন দেখা করি সেদিন আমরা বাইরে দেখা করি, সেটাই তার সাথে আমার বাইরে প্রথমবার দেখা। তো দেখা করার পরে ভালোই ছিল দিনটা, আমরা ফুচকা খেয়েছি, ঘুরেছি। এরপরে যখন আমি বাসায় আসলাম সেদিনও সে আমার সাথে কথা বলছে। এরপরে সে আমার সাথে একদম টোটালি কথা বলা অফ করে দিছে। আমি তাকে 1000বারও ফোন দিছি, সে কখনো আমার কল আর পিক করে নাই, আমার সাথে টোটালি কোনো যোগাযোগ করে নাই। আমি যখন হোস্টেলে চলে গেছি তখনও সে আমার সাথে আর যোগাযোগ করে নাই। ইভেন সে কেন আমার সাথে কথা বলতেছে না সেটার কোনো রিজনও সে তখন আমাকে দেয়নি। তো যখন স্কাউট ক্যাম্পে গেলাম ওখানে অনেক ছেলে কথা বলতে আসতো, কিন্তু কারোর সাথে আমি কথা বলতাম না। মানে আমার মনে হচ্ছিল ছেলেদের প্রতি আমার কেমন যেন একটা অ্যালার্জি তৈরি হয়ে গেছে, ওদের কাছ থেকে একটু দূরে থাকতাম। ওখান থেকে যেদিন চলে আসলাম সেদিন আমার একটা ফ্রেন্ড ছিল হোস্টেলের, ও আমাকে একটা ছেলের কথা বললো যে তোমাকে পছন্দ করে, তোমার সাথে কথা বলতে চায়। তো আমি বলছি না, আমার নাম্বার টাম্বার দিও না, আমার কথা বলতে ইচ্ছে করে না, আমি কথা বলবো না। তো সেদিন আমরা একসাথেই ঘুমাই। তো একসাথে একদম স্কাউট ক্যাম্প থেকে এসে সেই সকালবেলা ঘুমাইছি, ঘুম ভাঙছে রাতে, মনেই ছিল না কখন সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে গেছে। তো ওর ফোনে ফোন দেয় সেই ছেলেটা, যে ছেলেটা ওর কাছে বলছে। তো ওই ছেলেটা ওকে ফোন দেওয়ার পরে ও বলে, আমাকে খুব রিকোয়েস্ট করে যে তুমি 5 মিনিট কথা বলো, তোমার সাথে কথা বলতে চায়। তো আমি 5 মিনিট তার সাথে কথা বলার পরে সে সব কিছু বলার পরে আমার ফোন নাম্বার চাইলো, আমি তাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেইনি। তো আমি তাকে একটু অ্যাভয়েড করে থাকলাম, আমার ফ্রেন্ডের রুমে আমি কম যেতাম, কারণ আমার মনে হতো আমি যদি ওর রুমে যাই ও হয়তো আমাকে বলবে ওই ছেলেটার সাথে কথা বলতে। সো তারপরের দিন আবার এরকম কথা বললো। তো কথা বলার পরে আমার মনে হলো যে আচ্ছা একটু কথা বলে দেখি কেমন, এতবার যখন রিকোয়েস্ট করছে কথা বলি। তখন কি তোমার মুশির সঙ্গে সম্পর্কটা আছে? না, নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, বলো। তো ওর সাথে কথা বললাম, 2 দিন 3 দিন কথা বললাম। এরপরে আমাদের হোস্টেলটা ছুটি দিয়ে দিছে, ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ, এজন্য ছুটি দিছে। তো আমরা সবাই বাসায় যাব হোস্টেল থেকে। তো যেদিন আমি বাসায় যাব, আমার ফ্রেন্ড যে ওই ছেলেটাকে বলে রাখছে যে তুমি আসবা, ওর সাথে তোমাকে দেখা করাই দিব, এটা আমি জানতাম না। আর ওই ছেলেটাকে সেটাও আমি জানতাম না, আমাদের পাশের তাঁবুতেই নাকি ছিল, আমি তখনও তাকে দেখিনি। পরে আমরা যখন বাসায় যাব তখন আমার ফ্রেন্ড ওকে ফোন দিয়ে আসতে বলে, ওর সাথে ওর 2টা ফ্রেন্ডও আসে। সেদিন আমি ওকে প্রথম দেখি, মানে আমার মনে হয়নি যে স্কাউট ক্যাম্পে যে 5 দিন ছিলাম এই 5 দিন আমি তাকে একবারও দেখেছি। আমার একবারের জন্য মনে হয়নি, কেমন যেন অপরিচিত অপরিচিত মনে হচ্ছিল। তো আমরা তখন ডিসাইড করলাম বাসায় যাওয়ার আগে আমরা ঘুরতে যাব। তো শরীয়তপুরে একটা পার্ক আছে নড়িয়াতে, সেই পার্কে গেলাম, সবাই ঘুরলাম, অনেক ছবি টবি তুললাম। তো সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার ফোন থেকে কথা বললাম। তো কথা বলার পরে সে তো অনেক আগে প্রপোজ করে ফেলেছিল, বাট আমি তখন তাকে কিছু বলিনি। আমার ইচ্ছে ছিল এমনিতে কয়েকদিন কথা বলবো, এরপরে কথা বলা অফ করে দিব, আমার কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছে ছিল না। তো হোস্টেল থেকে আবার যখন ব্যাক করলাম, আমি তখন শুধু একটা এয়ারটেল সিম কার্ড ইউজ করতাম, তার ছিল জিপি। তো কল রেট বেশি জিপিতে, সো সে আমাকে বললো একটা জিপি সিম কিনে নিতে। আমি আমার খালামুনিকে দিয়ে একটা জিপি সিম রেজিস্ট্রেশন করে কিনে নিলাম। তো আবার যখন হোস্টেলে ব্যাক করলাম তখন জিপি সিম থেকে কথা হতো। একদিন রাতে আমি তাকে সবকিছু শেয়ার করব ভাবলাম, কারণ আমার মনে হচ্ছিল মুশির সাথে আমার ব্রেকআপটা হয়তো আমার ফ্যামিলি পারসেপশনের কারণেই হয়েছে। তো এই জন্য আমি চাইলাম এবার যদি আমি কোনো রিলেশনশিপে যাই, এইগুলোর জন্য যেন কোনো প্রবলেম আমাকে ফেস করতে না হয়। যদি সে সবকিছু মেনে রিলেশনটা কন্টিনিউ করতে চায় করবে, আর যদি সে না চায় এখন থেকেই বাদ দিয়ে দিব কথা বলবো না।
তো আমার আগে যে রিলেশন ছিল সেটা বলেছি, এখনো যে তার সাথে আমার ফাইনালি ব্রেকআপ হয়নি এটাও বলেছি। আর আমার বাবা মার যে ব্যাপারগুলো ছিল সেগুলোও বলেছি। আমি নানু বাড়িতে থাকি, হোস্টেল থেকে যখন আমি বাসায় যাই আমি নানু বাড়িতেই যাই, এগুলোও তার কাছে বলেছি। So, মানে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড, বাবা মার বিষয় সমস্ত কিছু তাকে হ্যাঁ, বলে নিয়েছো? সমস্ত কিছু বলেছি। আচ্ছা, এজন্যই বলেছি কারণ পরে এটা কি মুশি জানতো তোমার এই বিষয়গুলো? হ্যাঁ, কারণ পরে সে তো জানতো। তোমার কাজিনের এক ফ্রেন্ডই হয়, হ্যাঁ, ক্লোজ হ্যাঁ, ফ্রেন্ডই পরে হয়। জানতো। ওকে, হ্যাঁ। তো ওকে বলার পরে ও বললো ওকে ফাইন, আমার এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, আর আমি আমার বাসায় কখনো এগুলো জানতেও দিব না, ওইভাবে সবকিছু প্রেজেন্ট করবো যাতে তারাও এই ব্যাপারগুলো না জানতে পারে। তো আমি মেনে নিলাম, ওকে ফাইন। তো কথা বলতাম, আমি যেটা করতাম যে মুশির সাথে যখন রিলেশন ছিল আমি ফোনে কথা বলতাম না। ও চাইতো ফোনে কথা বলতে, আমি কখনো বলতাম না, বা ওর সাথে আমি দেখা করতাম না। আর এবার যেটা করা স্টার্ট করলাম যে আমি ফোনে কথা বলতাম, যতটুকু পারতাম ফোনে কথা বলতাম। আমি যখন বাসায় যেতাম, বাসায় তো একাই যেতাম, যাওয়ার সময় তার সাথে আমি দেখা করে তারপরে বাসায় যেতাম, যাতে ও কখনো এই জিনিসগুলোর জন্য আমাকে না বলতে পারে যে না তুমি তোমার সাথে ফোনে কথা বলো না, দেখা করো না। আমি চাইনি এই জিনিসগুলোর কারণে এই রিলেশনটাও নষ্ট হয়ে যাক। সবকিছু ভালোই চলছিল। তো আমার একটা রুমমেট আপু ছিল, সে আমাকে মানে ও খুব বেশি ফোন দিত বলে আমার রুমমেট আপু একদিন আমাকে বললো জাস্ট 6 মাস যেতে দাও, এই জিনিসগুলো আর থাকবে না এরকম, প্রথম প্রথম তো এই জন্য এত ভালো লাগতেছে। ওকে। তো আমি ওকে বলি কথাটা যে আপু তো এরকম এরকম কিছু একটা বলতেছে, এটা কি সত্যি নাকি 6 মাস গেলেই এরকম সবকিছু চেঞ্জ হয়ে যাবে? তো সে খুব বলতো না না চেঞ্জ কেন হবে। তো তার বাসা থেকে সে সবসময় খুব প্রেসারে থাকতো, খুব কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল। মাগরিবের আজানের পরে সে কখনোই বাইরে থাকতে পারতো না। কিসে পড়তো ছেলেটা? ডিপ্লোমায় পড়তো, ডিপ্লোমায় পড়তো। ফার্স্ট ইয়ারে পড়তো তখন। ওকে, তোমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। হ্যাঁ। তুমি কি তোমার পাস্টটা বলেছো যে তোমার লাইফে আরেকজন ছেলে ছিল? হ্যাঁ, বলেছি। ওটাও বলেছো। তার লাইফের পাস্টটা তুমি জানতে? জানতাম, তার কোনো গার্লফ্রেন্ড ছিল না বা কোনো রিলেশন, তুমি ফার্স্ট হ্যাঁ। তার জীবনে। ওকে, ইটস আ মেন্টাল কমপ্লেক্স একটা সিচুয়েশন। তখন তোমার মা জর্ডানে, হ্যাঁ। বাবার সঙ্গে যোগাযোগ নেই তোমার, না। ভাইও তোমার সঙ্গে থাকে না। না, ভাইয়া মালয়েশিয়াতে থাকে। ওকে, তো তোমার তো তুমি বয়ঃসন্ধিকাল পার করছিলে, এখন তো তুমি বুঝো, ইনফ্যাক্ট তুমি এখনো কিছুটা আছে, কারণ মাত্র 17.5 বছর বয়স। এই সময়টাতে মানুষের ব্যক্তিত্বর একটা অনেক বড় পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তন আসে। এই বিষয়গুলো নিয়ে তুমি কার সঙ্গে শেয়ার করতে? মানে থাকে না যে পরিবারের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে মনের বিষয়গুলো শেয়ার করা বা অন্যান্য সাপোর্ট গুলো পাওয়া, এগুলো কি তোমার নানুর সঙ্গে তুমি শেয়ার করতে? না না, তাহলে? নানুর সাথে খুব একটা শেয়ার করতাম না। আমার ছোটবেলায় তো আম্মুকে আম্মুই বলে ডাকতাম, আমার সেজু খালামুনি যিনি ছিল তাকে আমি মা বলে ডাকতাম। আচ্ছা, তো খালামুনি এখন পর্যন্ত আম্মুর পরে সবচেয়ে বেশি আপন মানে আমার। তোমাকে সামহাউ সে সাপোর্টটা দিয়েছে। হ্যাঁ, সব সময়। ইউ আর লাকি এনাফ যে তুমি ফ্যামিলির কোনো একজন মেম্বারের কাছ থেকে সাপোর্ট গুলো পেয়েছো। আমি প্রশ্নটা এই কারণেই করেছি যে অনেক মেয়ের ভাগ্যেই সেটা বাংলাদেশে জোটে না, এটা এই পারিবারিক কমপ্লেক্সিটির কারণে। তো ওর সাথে দেখা তো হতোই মাঝে মধ্যে। তো সে একদিন আমাকে বললো যে তার সাথে দূরে ঘুরতে যেতে হবে। ওর নাম যে কি তুমি park- বলতে চাচ্ছ না? ওর নামটা বলা যায়। হ্যাঁ, কি নাম ছিল ওর? ফরহাদ। ফরহাদ, হ্যাঁ। ওদের বাসা ছিল মাদারীপুরে, বাট সে ডিপ্লোমাতে পড়তো বলে অন্য জেলায় তো পড়তে হয়, এজন্য শরীয়তপুরে পড়তো। আচ্ছা, তাদের কলেজ থেকে আমাদের কলেজটা খুব কাছে ছিল। তো ওখানেও ঘোরার বেশ কয়েকটা জায়গা ছিল। আমি বললাম ওখানে তো আমরা যেতে পারি, আমার হোস্টেল থেকে কাছে। তো বললো না, আমরা যে পার্কে প্রথমবার দেখা করেছিলাম সেই পার্কেই যাওয়া লাগবে। তো ওইভাবে আসলে আর হয়ে ওঠেনি। এটা নিয়ে সে কয়েকদিন আমার সাথে খুব রাগ ছিল, কথা বলেনি। একদিন মুশি আমাকে ফেসবুকে মেসেজ দেয়, মানে এই সম্পর্ক চলাকালীন সময়? না না, সম্পর্ক তখনও নাই, ফরহাদের সাথে সম্পর্ক তখন চলছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে সেকেন্ড রিলেশনশিপে তুমি তখন ফরহাদের সাথে সম্পর্ক। হ্যাঁ, বলো। তারপর? আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ফরহাদের কাছে ছিল, মেসেজটা আমি সিন করার আগে ফরহাদ সিন করে। তো ও জানতো মুশির ব্যাপারে সবকিছু জানতো, বাসা কোথায়, নাম কি, সবই জানতো মোটামুটি, শুধু ছবিটা দেখিনি। দেখে সে বুঝতে পারে যে এটাই সেই ছেলে। তো যখন সে বুঝতে পারে, সে আমার আইডি থেকে না তার আইডি থেকে তাকে মেসেজ দেয়। ওকে, ফরহাদ নিজে যেচে মুশিকে মেসেজ দিতে যায় কেন? কারণটা কি, প্রয়োজনটা কি ছিল? মানে সে আসলে আমার আইডি থেকে যদি বলে যে আমার সাথে তার এখন রিলেশনশিপ চলছে, আমি তো দেখে ফেলবো সব যখন আমি ফেসবুকে যাব। এই জন্য সে তার আইডি থেকে মেসেজ দিয়ে সব বলে যে ওর সাথে এখন আমার রিলেশন চলছে, আপনি ওকে আর নক দিবেন না। আচ্ছা আচ্ছা। তো এগুলো আমাকে মুশি পরে বলে, আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আর কি আমি জানি যে হ্যাঁ এরকম এরকম কিছু একটা হয়েছে। তো আমার খুব রাগ লাগে ফরহাদের উপর যে কেন এটা ওকে বলার কি দরকার ছিল, ওর সাথে যেচে কথা বলার কি দরকার ছিল, না বললেও তো পারতো, রাইট, এটাকে এড়িয়ে গেলেও পারতো। সে সব সময় যেচে ওকে নক দিত, কি করে, কোথায় আছে, কি করতেছে, আমাকে আর নক দিচ্ছে কিনা, আমার ফোনে কথা বলতেছি কিনা, এগুলো সবকিছু সে চেক করতো। তো আমার জিপি নাম্বারটাও ছিল মুশির কাছে।
সেজন্য সে করলো, আমাকে সিমটাই চেঞ্জ করে ফেলতে বললো। তো আমি আমার সিম কার্ডটা চেঞ্জ করে ফেলছি তার জন্যই আবার। জি। এরপরে আবার সবকিছু ঠিকঠাক চলতেছে। সে সবকিছুতে না খুব সন্দেহ করা স্টার্ট করলো, আগে যেমন ছিল এই সেরকম ছিল ফরহাদ, না। হ্যাঁ, ফরহাদ, আচ্ছা। ফরহাদ। তো আমার ব্যাপারগুলো খুব গায়ে লাগতো যে কেন আমি রিলেশন করি বলে আমার কোনো স্বাধীনতা থাকবে না? আমার ফ্রেন্ড আছে, সে ছেলেই হোক মেয়েই হোক, তার সাথে আমি কথা বলবো না? আর যেহেতু আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা তার কাছে আছে, সে তো দেখতেছে আমি কার সাথে কথা বলতেছি, কি কথা বলতেছি, আর সবকিছুই সে দেখতেছে। আমি এগুলো নিয়ে তার সাথে বেশ কয়েকবার কথা বলেছি। যখনই কথা বলতাম তখনই সে রাগ হয়ে যেত, আর আমাকে একটা কথাই বলতো যে তোমার সাথে রিলেশন করা আমার জীবনে সবচেয়ে বড় পাপ। একদিন মানে কথা প্রসঙ্গে বলতে বলতে সে একদিন আমাকে বলে উঠলো যে আমার মা তো কখনো তোমাকে মেনে নিবে না। তুমি যেই ফ্যামিলির মেয়ে, যেমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তোমার, এই ফ্যামিলির মেয়েকে তো কেউ কখনো বিয়েই করবে না। আর আমি আমার পাশে তোমাকে নিয়ে কিভাবে দাঁড়াবো? তো তখন আমি তাকে বললাম যে রিলেশনের আগেই তো আমি এগুলো সব বলে নিছি, এমন না যে আমি বলিনি। তো এখন কেন এইসব কথা আমাকে শুনতে হচ্ছে? তো বলছে তোমার যদি ভালো না লাগে তুমি রিলেশন না রাখো, আমার সাথে আমার কোনো প্রবলেম নেই। তখন আমার সেকেন্ড ইয়ারে উঠে যায় আর কি, আমার পড়াশোনার প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, কারণ সেকেন্ড ইয়ারে খুব একটা সময় পাই না আমরা। ওর খুব ইচ্ছে ছিল, ফরহাদের খুব ইচ্ছে ছিল ডিফেন্সে জব করার। ওকে। সে আর্মিতে জবের জন্য খুব একটা ট্রাই করতে থাকে, তার হয়েও যায়। হয়ে যাওয়ার পরে জানুয়ারিতে, এই যে 2019-এর জানুয়ারিতে তার ট্রেনিংয়ে যাওয়ার কথা। তো তখন সে আমাকে বলে যে ট্রেনিংয়ে যাওয়ার আগে সে বিয়ে করে রাখবে। তো আমি বলতেছি এটা কেমন কথা, আমার এখন 18 বছর হয় নাই, আর আপনিও ম্যাচিউরড না, স্ট্যাবলিশও না, সো বিয়ের প্রসঙ্গ এখানে আসে না। আর সেকেন্ডলি আমি আমার বাসায় না বলে বিয়ে করবো না। আচ্ছা। যেহেতু আমার মা আমার কাছে অনেক কিছু, সে আমার জন্য এতটা করছে, আমাকে সে পড়াচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্টটা দিচ্ছে, আমি যখন যা চাচ্ছি তাই পাচ্ছি, তাকে না বলে আমি এমন কোনো কিছু করতে পারবো না। সে বললো যে না আমরা পরে বলবো, সমস্যা হবে না, বাট এখন বিয়েটা করে রাখবো। আচ্ছা। তো আমি একদমই মত দিইনি এটাতে। এরপর এই ব্যাপারগুলো নিয়ে না প্রতিদিন আমাদের মাঝখানে ঝগড়া হতো, লাইক সে বলতেই থাকতো দিনে বেশ কয়েকবার যে না এটা করতেই হবে, না করলে রিলেশন রাখবো না। তো এক পর্যায়ে আমি রেগে গিয়ে বলে দিতাম ওকে ফাইন, রিলেশন রাখা লাগবে না, বাট আমি বিয়ে করবো না। তো তখন আম্মুও জানে যে মুশির সাথে আমার কোনো রিলেশন নাই, আর এখানে এই রিলেশনটার ব্যাপারে আম্মু তখনও জানে না, আমি চাইনি সে জানুক আবার। এরপরে সে একদিন আমাকে অফার করে আমি যদি তাকে বিয়ে না করি তার সাথে আমার ফিজিক্যাল রিলেশনে যেতে হবে। এটা অফার করে? হ্যাঁ। আমার মানে খুব খারাপ লাগছিল যে কেন বিয়ে না করলেই কি এটা করতে হবে, এমন তো কোনো কথা নেই। তো সে আমাকে বলল যে তুমি তো তোমার আগের রিলেশন যার সাথে ছিল তার সাথে অনেক কিছু করে বেড়েছো, আমি তো সবই জানি। তো এই কথাটা যখন সে আমাকে বলছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে জানেন, কি করে বেড়াইছি, কি প্রুফ আছে আপনার কাছে, সেগুলো আমাকে দেখাতে হবে। তো বলতেছে না আমি কেন দেখাবো, আমি শুধু জানি যে হ্যাঁ অনেক কিছু হয়েছে, আর সেই তো আমাকে সবকিছু বলছে। তো ব্যাপারটা আমার খুব ইগোতে লাগে যে কেন আমাকে এভাবে সে বলবে। তো আমি তখন মুশির সাথে কথা বলি এই ব্যাপারটা নিয়ে, আর ওকে তখন আমি প্রথমবার বলি এই রিলেশনটার ব্যাপারে, এর আগে আমি নিজে কখনো ওকে গিয়ে বলিনি। তো অনেকদিন পরে এইসব ব্যাপার নিয়ে কথা বলাতে ও খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না এই ব্যাপারগুলো নিয়ে কথা বলাতে, যেহেতু তার সাথে আমার অনেকদিন পর কথা হচ্ছে। তো ওকে জিজ্ঞেস করার পরে ও জাস্ট বললো যে না তার সাথে আমার কথা হয়নি, একদিন জাস্ট আমাকে বলছে তোমার সাথে তার রিলেশন চলতেছে, এইটুকুই। এরপরে আমি তাকে ব্লক করে দিছি, এছাড়া তার সাথে আমার কোনো কথাই হয়নি। তো পরে বুঝতে পারলাম যে ফরহাদ এগুলো বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা। এরপর আমি যখন ঢাকায় বেড়াতে আসি, ফরহাদও আসে ঢাকায় বেড়াতে, আসার পর 1 ঘন্টা সে আমাকে এই জিনিসটার জন্য ফোর্স করতে থাকে না তোমাকে এটা করতেই হবে যদি তুমি বিয়ে না করো। তো এর মাঝখানে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও চলে আসে, পরীক্ষাটা আমি দেই, আল্লাহর রহমতে পরীক্ষাটা আমার ভালো হয়েছে। তো পরীক্ষা ভালো হওয়ার পরে আমি অ্যাডমিশন টেস্টের জন্য ঢাকায় আসি। ঢাকায় আসার পরে সে ঢাকায় আসে, আবার ফরহাদ ঢাকায় এসে আবার আমার সাথে দেখা করে। তো সেদিন প্রায় 2 ঘন্টার মতো আমি তার সাথে ছিলাম, সেদিনও সে এই একই ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমি চাচ্ছিলাম একটু ভালো সময় কাটাতে, আমি চাচ্ছিলাম তাকে সব খুলে বলতে, তাকে বোঝাতে যে না এটা করা ঠিক হবে না, এটা কেন করব, আর বিয়েও যদি করি সেটাও পরে করব, এখনো তো বিয়ের বয়স হয়ে যায় না যে এখনই বিয়ে করা লাগবে। এটা বলার পরে সে খুব রাগ করে আমার সাথে, আর আমার সামনে তার ফোনের যে সিম কার্ডটা ছিল সেই সিম কার্ডটা ভেঙে ফেলার পর আমাকে বলে আজকের পর থেকে আমি তোমার সাথে কখনো কথা বলবো না। বললাম ওকে ফাইন, কথা বলা লাগবে না। তার আরো একটা সিম কার্ড ছিল, সেটা দিয়ে আবার আমাকে নক দেয়, আবার অনেক বুঝায়, কিন্তু আমি এই জিনিসগুলো বারবার অ্যাভয়েড করছিলাম। তো আমি তাকে বললাম যে সামনে তো আমার অ্যাডমিশন টেস্ট, এগুলো নিয়ে আমি কোনো প্রেশারের মধ্যে থাকতে চাই না। রোজার ঈদের মধ্যে আমি আবার গ্রামে আসি নানু বাসায় বেড়াতে। জি। নানু বাসায় থাকি 2 দিনের মতো, 2 দিন পরে আমি ঢাকায় যাই, গিয়ে আমি আমার একটা ভাইয়ার বাসায় বেড়াতে যাই ঢাকায়। ভাইয়ার বাসায় যখন যাই আমার প্রচন্ড রকমের জ্বর চলে আসে, প্রচন্ড কাশি আসতো, কাশির সাথে রক্তও পড়তো।
তো সবাই ভাবছিল যক্ষা হয়েছে হয়তো। তো এটার জন্য হসপিটালে যাওয়া লাগতো আমার প্রায় প্রতিদিন, কফ পরীক্ষা করা লাগতো, ব্লাড টেস্ট করা লাগতো। একদিন কফ পরীক্ষা করার পর সেটা রিপোর্ট দেয়, তো বলে যে আবারও কফ পরীক্ষা করা লাগবে। তো আমি কফ পরীক্ষা আবারও করতে যাই। যাওয়ার পরে সেদিন রিপোর্ট নিয়ে জাস্ট গাড়িতে উঠছি, এখন বাসায় যাব। বাসায় যখন যাওয়ার জন্য গাড়িতে উঠলাম, হুট করে আম্মু আমাকে কল দেয়। কল দেওয়ার পরে আম্মু আমাকে বলতেছে তুমি কই। আমি বললাম যে হ্যাঁ আমি এখন হসপিটাল থেকে বাসায় যাচ্ছি। তো আম্মু বলল যে তোমাকে একটা কথা বলবো, তুমি একটু সাইডে গিয়ে আমাকে কল দাও। তো গাড়িতে ছিলাম, এই জন্য সাইডে যেতে পারিনি। গাড়ি থেকে নেমে আমি আম্মুকে কল দিলাম। কল দেওয়ার পর আমাকে বলতেছে তোমার বাবা আজকে মারা গেছে। হোয়াট? হ্যাঁ, আমাকে আম্মু তখন বলে যে তোমার বাবা আজকে মারা গেছে। তো তার ভেতরে কথাটা বলার মধ্যে না ওরকম কোনো ফিলিংস ছিল না যে সে কান্না করতেছে, সে ইমোশনাল হয়ে গেছে, এমন কোনো কিছু ছিল না। হুট করে যখন এটা শুনলাম, এর মাঝখানে বাবার সাথে তো আমার কোনো যোগাযোগ ছিল না, আমি জানতামও না যে সে কোথায় আছে, কার সাথে আছে। আম্মু মাঝে মধ্যে নাকি কল দিত, আম্মুর সাথে মাঝে মধ্যে কথা হতো। আম্মুকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলি, এটা বলে আমি বাসায় চলে আসলাম, ভাইয়াদের বাসায়। তো এর মাঝখানে সবাই জেনে গেছে ব্যাপারটা, সবাইকে বলা হয়েছে। তখন পর্যন্ত না আমার খারাপ লাগতেছিল না, আমার কেন জানি মনে হইতেছিল যে বাবা মনে হয় মরে গেছে, ভালোই হয়েছে। এখন হয়তো বা তাকে কেউ বলবে না যে সে তো খারাপ ছিল, এখন হয়তো বা কেউ তার উপর ভাগ বসাতে আসবে না, বা আমার আম্মুকে আর কোনো কথা শুনতে হবে না। আমি মনে মনে খুশি হয়েছি যে হ্যাঁ মরে গেছে তো ভালো হয়েছে। এখন তো আমি বলতে পারবো সবাইকে যে আমার বাবা মারা গেছে। এখন আমাকে এই কথাটা বলতে হবে না যে আমার বাবা মা সেপারেট, তার আলাদা থাকে। দ্য লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। যারা ফ্যামিলিতে আছেন, সন্তান যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে, এই কটা লাইন একটু মাথায় রাখেন সারাটা জীবনের জন্য। ওকে, তারপর? এরপর আমি ভাইয়ার বাসায় গেলাম। ভাইয়ার বাসায় যাওয়ার পরে ভাইয়া ভাবছে যে আমি জানি না কিছু, মানে আম্মু যে আমাকে বলছে এটাও আমি কারোর কাছে তখনও বলিনি। ভাইয়া বলতেছে তোমাকে একটু মিরপুরে যাওয়া লাগবে, তোমার ফুপ্পি যাইতে বলছে। আব্বু তখন ফুপ্পির বাসায় মারা গেছেন। তো আমি ভাইয়াদের সাথে মিরপুরে গেলাম। আমার ভেতরে ওরকম কোনো কিছুই কাজ করতেছিল না যে আমার বাবা নাই, আমার একটা জিনিস হারাই গেছে, এরকম কোনো কিছু আমার ফিল হচ্ছিল না, আমার কান্নাও আসতেছিল না। আমি ফুপ্পি বাসায় যখন যাই, রোডে অনেক জ্যাম থাকার কারণে প্রায় রাত হয়ে যায়, 8টার মতো বেজে যায়। যাওয়ার পরে ওখানে গিয়ে আমাকে প্রথম কথা শুনতে হয় আসছে এখন ঢং দেখাইতে আসছে, বাবা মারা গেছে, তার মধ্যে কোনো কিছুই কাজ করে না, সে এখন রূপ দেখানোর জন্য আসছে, এটা বলতেছিল মেবি আমার কাজিনরা। তো যাওয়ার পরে আমি বাবাকে দেখতে পারিনি, তখন তাকে মাটি দেওয়া হয়ে গেছে কালচি কবরস্থানে। তো ওখানে 5 মিনিটের মতো মনে হয় আমি ছিলাম, এর বেশি আমি থাকিনি। আমি ভাইয়াদেরকে বলে, ফুপ্পিদেরকে বলে চলে আসছি, কারণ আমি ওখানে কেন থাকবো, যেহেতু বাবাকে আমি আর দেখতে পারতেছি না, আর ওখানে সবাই বাজে ধরনের কথা বলতেছে, তো চলে আসছি ওখান থেকে। আসার পরে যেটা জানতে পারি যে বাবা নাকি খুব করে চাইতো আমি একবার তার সাথে দেখা করি, সে নাকি আম্মুকে সবসময় বলতো। তো আম্মুও একবার আমাকে বলছিল যে তোমার বাবাকে তোমার ফোন নাম্বার দিব, আর তোমাকে তোমার বাবার ফোন নাম্বারটা দিব, তুমি তার সাথে গিয়ে একবার দেখা করে আসো। তো দেখা হয় নাই, কারণ আমি অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য আর দেখাটা করতে পারিনি। ওখান থেকে আসার পরে আমার অতটা খারাপ লাগতেছিল না, কেন জানি আমার খুব খুশি লাগতেছিল, অনেক বেশি খুশি লাগতেছিল। আজকে আমি সবার কাছে বলবো যে হ্যাঁ আমার বাবা মারা গেছে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিব আমার বাবা মারা গেছে। হয়তো আর কোনোদিনও কারো কাছে আমাকে বলতে হবে না, ছোট হতে হবে না যে আমার বাবা আলাদা থাকেন, বা একটা ফ্যামিলির রিজনের কারণেই সে আলাদা থাকেন। তো অ্যাডমিশন টেস্টও প্রায় শেষ হয়, এর মাঝখানে আমার বাসায় একটা বিয়ের প্রপোজাল আসে। তো আম্মু চাচ্ছিল যে বিয়েটা হয়ে যাক, আর এর মাঝখানে ফরহাদের সাথেও রিলেশনটা চলছে কোনো রকম। ওইভাবে কথা হতো না, মাঝে মধ্যে কথা হতো, মাঝে মধ্যে সে নক দিত, আর যখনই একটু ভালোভাবে কথা বলতাম তখনই সে আবার সেই বিয়ে, ফিজিক্যাল রিলেশনশিপ এগুলোকে টেনে নিয়ে আসতো। তো এই জন্য আবার 2-3 দিন পর কথা বলতাম, একসাথে কথা বলতাম না। তো আম্মু হচ্ছে যখন বিয়ের জন্য আমাকে প্রেশার দিচ্ছিল, আমি তখন আম্মুকে সবকিছু বুঝায় বলি, আমার যা যা বলার ছিল সবই বলি, যে না আমি পড়তে চাই, আমাকে পড়তে হবে, তোমার জন্য কিছু একটা করতে হবে। আর সোসাইটিতে এমন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো, তখন আমাদের পাস্ট টেনে কেউ আর আমাদেরকে কোনো কিছু বলবে না। তোমার ভাইটার কি অবস্থা হলো ওই সময়? ভাইয়া তখনও মালয়েশিয়াতে আছে। তখন মালয়েশিয়াতে? হ্যাঁ, আচ্ছা, ওখানে আছে, ফোন দেয়, মাঝে মধ্যে কথা হয়। তো এর মাঝখানে ফরহাদ যখন আমাকে প্রচন্ড প্রেশার দিচ্ছিল, আর আমার ফ্যামিলি নিয়ে সে কন্টিনিউয়াসলি আমাকে এক একটা বলতো, আমি তখন ডিসাইড করি এই রিলেশনশিপটা আমি এনিহাও শেষ করে দিব, কন্টিনিউ করব না। মানে ফ্যামিলি নিয়ে বলতো, মানে তোমার বাবা মার সেপারেশন নিয়ে এসে বলতো? সব সময় বলতো, প্রত্যেকটা কথায় কথায় আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতো। তো এজন্য আমি তার সাথে রিলেশনটা শেষ করে দিই একদম। তো এরপরে আমি অ্যাডমিশন টেস্ট দেই, আল্লাহর রহমতে আমার ঢাকাতেই একটা কলেজে হয়ে যায়, ওখানে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হই।
আম্মুর ব্যাপারটা যেটা আমি সবার কাছে এখনো পর্যন্ত বলি যে আমার মা বাইরে থাকেন না, আম্মু ঢাকাতে থাকেন, এটাই বলি। আমি যখন ঢাকাতে স্টে করি তখন যদি অপরিচিত কেউ আমাকে জিজ্ঞেস করে আমি বলি আম্মু গ্রামে থাকেন, আম্মু আমার সাথে থাকেন না। এখনো যে আম্মু বাইরে থাকে এ ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ার করি না, মানে আমার কাছে খারাপ লাগে। আর এখনো মনে হয় যে আমি যদি এই কথাটা বলি সবাই হয়তো আমাকে হাজারটা প্রশ্ন করবে, কেন বাইরে থাকেন, কি সমস্যা। আর এইগুলোর উত্তর দিতে গেলে আমাকে আবার পেছনের কথাগুলো টানতে হবে। আমি এখনো কারোর কাছে বলি না যে আম্মু বাইরে থাকেন। আল্লাহর রহমতে সবকিছু ভালো ফাইন, চলছে। আমি জানি যে তোমার গল্পটা এখানে শেষ হয়ে যাবে, বিকজ তুমি এই জায়গাটাতে আছো। আমরা ইভেন 10-এর গল্পটাকে বড়ও করতে চাই না। যে লজ্জাটা তুমি তোমার মাকে নিয়ে পাচ্ছ, যদি প্রশ্নটা খুব রাফলি করি, কেন পাও? আমি মানুষের কথাকে ভয় পাই। আচ্ছা, মানুষ তোমাকে খাওয়ায় না তোমার মা তোমাকে খাওয়ায়? আমার মা। তাহলে যেই মানুষরা তোমাকে একবেলা খাওয়ায় না সেই মানুষের কথা লজ্জা পেয়ে লাভ কি? যেই মা তার সন্তানকে কাছে রাখতে পারেনি, পরের বিদেশে গিয়ে নিজের জীবনটা বাজি রেখে সারা জীবন কষ্ট করে এবং সংসারের ভালোর জন্য গেল, সংসারটাও হারালো, তো সেই মা তোমাকে রুটি রুজি করে খাওয়ায়, জি তাই না? তোমার ভবিষ্যতের জন্য চিন্তা করে, চাইলে তার একটা বিয়েও করতে পারতো, করেও নাই। জি। মানুষের বাসায় গিয়ে খুব কষ্ট করে কাজ করে বিদেশে, তো সেই মায়ের পরিচয় দিতে তুমি লজ্জা পাও, এটা কি ঠিক হচ্ছে?